আমার কাছে। না, একটু আসসালামু বাঁকাই। আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, যাকাত সম্প্রসারণ কার্যক্রমের সাথে যারা পরিচিত এবং যারা আজকে পরিচিত হচ্ছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা যেমনটি জানেন যে আমরা অনলাইনে প্রতি মাসে একটি যাকাত সদকা ওয়াকফ বিষয়ে আলোচনা করে থাকি এবং সেটির ধারাবাহিকতায় আজকে আমরা ৪৫তম পর্বে এসে উপনীত হয়েছি, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এই পর্বের আলোচনার বিষয়ে বাংলাদেশে প্রাতিষ্ঠানিক যাকাত ব্যবস্থাপনা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ। এটি মূলত একটি গবেষণাপত্র। যে গবেষণাপত্রটি গবেষণাটি করেছেন আমাদের আজকের এই অনুষ্ঠানে যিনি বক্তা, ডক্টর মোহাম্মদ মহিবুর রহমান স্যার, সহকারী অধ্যাপক, ইসলাম শিক্ষা ও বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর, ঢাকা। ইনশাল্লাহ আমরা তার কাছ থেকে তার যে গবেষণা, সেই গবেষণার উপরে বিস্তারিত আলোচনা শুনব। আর বরাবরের মতো আমরা কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করব এবং আমাদের মাঝে আজকের যাকাত সম্প্রসারণ কার্যক্রমের সম্মানিত প্রতিষ্ঠাতা সৈয়দ হামাদুল করিম স্যারও আছেন। তার কাছে আমরা যাব ইনশাআল্লাহ। তো যারা আমাদের দেখছেন সবাইকে অনুরোধ করব যে আমাদের এই লাইভটি আপনারা শেয়ার করতে পারেন এবং আমাদের এই মহৎ যে কাজ যাকাত শিক্ষা ছড়িয়ে দেওয়ার, সেটাতে অংশগ্রহণ করতে পারেন। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমি পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি আহ হাফেজ তসলিম উদ্দিন ভাইকে। হাফেজ তসলিম উদ্দিন ভাইকে পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول عليكم شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير صدق الله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হাফেজ তসলিম উদ্দিন ভাইকে। তিনি বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে আমাদের সাথে জয়েন করেছেন। আজকে তিনি একটু বাইরে ছিলেন। আমরা কৃতজ্ঞতার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উত্তম প্রতিদান দান করুন। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের আজকের যে আলোচনা পর্ব সেখানে চলে যাব। এর আগে আমরা আমাদের ঐতিহ্য অনুযায়ী আজকের এই প্রোগ্রামের স্বাগত বক্তব্য শুনবো। আমি স্বাগত বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি যাকাত সম্প্রসারণ কার্যক্রমের সম্মানিত প্রতিষ্ঠাতা সৈয়দ হামাদুল করিম স্যারকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের যাকাত সম্প্রসারণ কার্যক্রম কর্তৃক আয়োজিত বাংলাদেশে প্রাতিষ্ঠানিক যাকাত ব্যবস্থাপনা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক আজকের এই ৪৫তম অনলাইন আলোচনা সভায় আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আপনারা লক্ষ্য করে থাকবেন যে বিগত ৪৪তম অনুষ্ঠান থেকে আমরা আমাদের সেমিনারের ধরন পরিবর্তন করেছি। সেই অনুযায়ী আজ আমাদের একজন মাত্র আলোচক তার গবেষণালব্ধ জ্ঞানের ভিত্তিতে
বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। আমাদের আজকের এই আলোচক রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পিএইচডি ডিগ্রি প্রাপ্ত সহকারী অধ্যাপক, ইসলামী শিক্ষা ও বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর, ঢাকা, এবং আমাদের নিজেদের কার্যকরী কমিটির একজন সক্রিয় সদস্য ডক্টর মোহাম্মদ মুহিবুর রহমান। আমি তাকে আজকের সভায় আসার জন্য আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। অন্যান্যবারের মতো এবারও আমি সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই যে ইতিমধ্যে আমরা যাকাতের বিভিন্ন বিষয়ের উপর প্রচার, প্রশিক্ষণ এবং প্রয়োগ বিষয়ক নানাবিধ কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করে আসছি। তারই অংশ হিসাবে আমরা নিয়মিতভাবে যাকাতের বিভিন্ন তাত্ত্বিক ও প্রায়োগিক বিষয়াদির উপর অনলাইন আলোচনা সভার আয়োজন করছি। তবে এতে প্রদত্ত যে কোনো বক্তব্যের জন্য বক্তা নিজেই দায়িত্বশীল থাকবেন। আমরা সশরীরীয় এ ধরনের আলোচনা সভা করে থাকি। স্থানীয়ভাবে কেউ উদ্যোগ নিলে আমরা তাতে সহযোগিতা করার চেষ্টা করব। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে আমাদের যাকাত সম্প্রসারণ কার্যক্রম সরাসরি যাকাত আহরণ অথবা বিতরণে সম্পৃক্ত নয়। আমাদের ব্যাপারে আরো জানার জন্য আপনারা আমাদের ওয়েবসাইট www.zakatpromotion.org প্রদক্ষিণ করতে পারেন অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমরা এই কাজে সকলের সহযোগিতা প্রত্যাশা করি। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আশা করি মহান আল্লাহ তাআলার অনুগ্রহে এবং আপনাদের সবার সহযোগিতায় আমাদের আজকের আলোচনা সভাটি সাফল্যমণ্ডিত হবে। সবাইকে আবারও স্বাগতম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। ধন্যবাদ জানাচ্ছি জাকাত সম্প্রসারণ কার্যক্রমের সম্মানিত প্রতিষ্ঠাতা সৈয়দ আহমদ আল করিম স্যারকে। উনি আমাদের যেই এই আলোচনার যে ঐতিহ্য, এই যে অনুষ্ঠানটির ঐতিহ্য, সেটি নিয়ে কথা বলেছেন এবং তার জায়গা থেকে আমরা যে নতুন আঙ্গিকে কিছুটা এই অনুষ্ঠান শুরু করেছি সেটাও তিনি উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা মূল আলোচনায় যাব। এর আগে আপনারা যারা আমাদেরকে দেখছেন সবাইকে অনুরোধ করব যে আপনারা এই আলোচনাটি মনোযোগ দিয়ে শুনবেন এবং যারা জাকাত সম্পর্কে জানতে আগ্রহী এবং জাকাত কিভাবে উত্তোলন করা হয়, বিতরণ করা হয় এবং প্রাতিষ্ঠানিকভাবে কিভাবে বিশেষ করে জাকাত ব্যবস্থাপনা করা হয় সেগুলো সম্পর্কে ইনশাআল্লাহ আপনারা জানতে পারবেন। আর যেটা আমরা বলে থাকি যে আপনাদের কোনো জানার থাকলে অথবা আপনাদের কোনো অনুভূতি যদি আমাদেরকে জানাতে চান, আমাদের নিচে যে ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের আলোচনায়। যেমনটি বলছিলাম, আজকের আলোচনার বিষয় বাংলাদেশে প্রাতিষ্ঠানিক জাকাত ব্যবস্থাপনা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ। এই বিষয়ে আমরা আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমাদের সামনে আজকের এই আলোচনার যিনি আলোচক, জনাব ডক্টর মোহাম্মদ মহিবুর রহমান, সহকারী অধ্যাপক, ইসলাম শিক্ষা ও বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর, ঢাকা। তিনি ইনশাআল্লাহ আলোচনা পেশ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আহ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আহ, আমরা ইনশাআল্লাহ যেমনটি বলছিলাম যে আজকে আমরা একটা নির্দিষ্ট বিষয়ে আলোচনা শুনবো আপনার কাছ থেকে। প্রথমে এই যে টপিকটা আমরা আলোচনা করছি সেটা তো আপনার একটি গবেষণা টপিক, সেখান থেকে একটা অংশ আপনি আলোচনা করবেন আজকে। তো সে জায়গায় আমরা যদি প্রাথমিকভাবে জানতে চাই যে আসলে আহ, যে প্রাতিষ্ঠানিক জাকাত ব্যবস্থাপনার বিষয়টা আসলে কেমন, বা এটার প্রাথমিক পরিচিতিটা কি এবং এর শারিয়ার যে দৃষ্টিভঙ্গি সেটা যদি আমাদেরকে জানাতেন। জি, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আজকের এই অনলাইন সেমিনারের আয়োজনে জাকাত সম্প্রসারণ কার্যক্রম এর সম্মানিত চেয়ারম্যান জনাব সৈয়দ হাম্মাদুল করিম স্যারকে আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি যে তিনি এরকম সুন্দর একটা প্রোগ্রাম তিনি আয়োজন করে থাকেন প্রতি মাসেই। এই সংস্থার সাথে যারা জড়িত আছেন সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি। আজকের উপস্থাপক আছেন জনাব লুৎফুর রহমান ভুইয়া সাহেব, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা দর্শক শ্রোতা আছেন সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে জাকাত বিষয়ে আলোচনা করার
তৌফিক দিয়েছেন, রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমার পিএইচডি রিসার্চের থিসিস থেকে একটি অংশ। আমার পিএইচডি মূলত হয়েছিল ইনস্টিটিউশনাল জাকাত ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ, প্র্যাকটিসেস, পটেনশিয়ালস অ্যান্ড চ্যালেঞ্জেস, এই শিরোনামে। এই গবেষণাটা করেছি আমি রাজশাহী ইউনিভার্সিটির আইবিএস থেকে। তো পুরো থিসিস থেকে তো পুরোটা আলোচনা করা সম্ভব না, এজন্য আমি এই দুইটা চ্যাপ্টারের আলোকেই আজকে আলোচনাটা উপস্থাপন করার চেষ্টা করব। তো প্রথমে যে বিষয়টা আমি বলবো যে প্রাতিষ্ঠানিক জাকাত ব্যবস্থাপনা বলতে আমরা কি বুঝি। জাকাত ইসলামের তৃতীয় ফরজ, অন্যতম একটি বুনিয়াদি ভিত্তি, এটা আমরা জানি। আমি সেই বিষয়ে এখন আলোচনা করব না, শুধু প্রাতিষ্ঠানিক জাকাত ব্যবস্থাপনা বলতে আমরা কি বুঝি সেটা আগে আমরা বলবো। জাকাত ব্যবস্থাপনা মানে হচ্ছে যে জাকাত কিভাবে সংগ্রহ করা হবে, কিভাবে বিতরণ করা হবে, কিভাবে এই ফান্ডটা নিয়ে কাজ করা হবে। মোট কথা হচ্ছে এই ফান্ডটা কিভাবে পরিচালিত হবে, ব্যবস্থাপনাটাকে মূলত জাকাত ব্যবস্থাপনা বলা হয়। তো এটা দুভাবে হতে পারে। এটা হতে পারে ব্যক্তিগতভাবে, হতে পারে যে আমি জাকাত দিব, আমি আমারই ঠিক করব কাকে দিব না দিব, সেটা হচ্ছে ব্যক্তিগত ব্যবস্থাপনা। আরেকটা হতে পারে যে একটা অর্গানাইজেশনের আন্ডারে আমি একটা সংস্থার মাধ্যমে আমি সেটা করতে পারি, সেটাকে বলা হয়, যদি কোনো সংস্থার মাধ্যমে করা হয়, সেটা সরকারি হোক বেসরকারি হোক, যে কোনো একটা প্রাতিষ্ঠানিক কাঠামোর ভিতরে যদি এটাকে ফান্ড কালেকশন করে আবার এটাকে বিতরণ করা হয়, তাহলে সেই ব্যবস্থাপনাকে আমরা প্রাতিষ্ঠানিক জাকাত ব্যবস্থাপনা হিসাবে আমরা পরিচিত, আমরা জানি। তো এই যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা, এটার শারিয়া দৃষ্টিভঙ্গি হচ্ছে যে ইসলামের প্রাথমিক যুগ থেকেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকেই এটা কিন্তু প্রাতিষ্ঠানিকভাবেই ছিল। পরবর্তীতে যখন ইসলামী রাষ্ট্র যখন বিস্তৃতি লাভ করলো, তখন পর্যায়ক্রমে সেটা ব্যক্তির কাছে দেওয়া হলো, যে ব্যক্তিরাও দিতে পারবে। যাই হোক, সেটা বিস্তারিত অনেক লম্বা কথা আছে। সংক্ষেপে যদি আমরা কোরআনুল কারীমের দুটো আয়াত একটু খেয়াল করি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 103 নম্বর আয়াতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনি খুয মিন আমওয়ালিহিম, আপনি তাদের সম্পদ থেকে গ্রহণ করুন, সাদাকাতান, সাদাকা। মুফাসসিরিনে কেরাম বলেছেন এখানে, এবং সব উম্মত এখানে একমত, যে এই সাদাকা বলতে এখানে যাকাতকেই বোঝানো হয়েছে। তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, যাতে এই সাদকা দ্বারা আপনি তাদেরকে পবিত্র করবেন এবং তাদেরকে তাজকিয়া করবেন, তাদের মাল সম্পদের বারাকা আসবে, এইসব মানে আছে। তো মূল কথা হচ্ছে আমরা এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলার যে নির্দেশ, খুয মিন আমওয়ালিহিম, আপনি গ্রহণ করুন, অর্থাৎ আল্লাহ তাআলা এখানে একটা অথরিটি দিচ্ছেন রাসূলকে, রাষ্ট্রপ্রধান হিসাবে রাসূলকে অথরিটি দিচ্ছেন যে আপনি এটা গ্রহণ করুন। এবং আরেকটা আয়াতে আমরা যদি দেখি, সূরা তাওবাতেই 60 নম্বর আয়াতে, যে আয়াতে যাকাতের 8টি যে মাসারিফ যেখানে বলা হয়েছে, সেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা। এই যে তৃতীয় খাত, যাকাত বন্টনের যে 8টি খাত, তোর মধ্যে তৃতীয় খাত হিসাবেই আল্লাহ তাআলা আমিলিন আলাইহা নির্ধারণ করেছেন। আমিলিন মানে হচ্ছে যে যারা জাকাত সংগ্রহ করবে, জাকাত বিতরণ করবে, অর্থাৎ জাকাত ব্যবস্থাপনার সাথে নিয়োজিত যে কর্মকর্তা যারা আছেন, তাদেরকে আমিলিন আলাইহা বলা হয়। তার মানে আমরা এই দুটি আয়াত যদি আমরা চিন্তা করি, তাহলে এটা ক্লিয়ার হয়ে যায় যে জাকাত আসলে একটা প্রাতিষ্ঠানিকভাবে হওয়াটাই হচ্ছে একটা মূল রূপ। জাকাতকে আল্লাহ রাব্বুল আলামিন আরো দুই জায়গায় বা আরো কয়েক জায়গায় আল্লাহ তাআলা এখানে বলেছেন যে হাক্কুন ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম। এই যে হক বলেছেন আল্লাহ তাআলা, এই শুধুমাত্র গরিবের হক, এই কথাটা বলে দিয়ে আল্লাহ কিন্তু ক্ষান্ত হননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটা অথরিটির ইঙ্গিত দিয়েছেন, যে এখানে এই হকটাকে বাস্তবায়ন করার জন্য একটা অথরিটি এখানে থাকবে। সেই অথরিটি কে হবে? যখন ইসলামী রাষ্ট্র যদি থাকে, তাহলে ইসলামী রাষ্ট্রপ্রধানই সেই জাকাত ব্যবস্থাপনার অথরিটি। তিনি একটা সংস্থা, তার সরকারের অধীনেই বাইতুল মাল, এর অধীনেই তিনি সেটা জাকাত সংগ্রহ এবং বিতরণ কার্যক্রম তিনি সেটা পরিচালনা করবেন। কিন্তু যেখানে ইসলামিক স্টেট নাই,
সেখানে এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগণ যেখানে আছে, এই মুসলমান সমাজের দায়িত্ব হয় যে তারা একটা সংস্থা দাঁড় করাবে, তারা একটা কালেকটিভ ইনিশিয়েটিভ নিবে, নিয়ে তারা এই জাকাতের যে ফরজ বিধান, এই ফরজ বিধানটা সমাজে বাস্তবায়ন করার তারা প্রচেষ্টা তারা চালাবে। এটা মুসলমান সমাজের, পুরো সমাজের উপরে এক ধরনের একটা দায়িত্ব পড়ে। তাহলে আমরা দেখতে পেলাম যে এই প্রাতিষ্ঠানিক জাকাত ব্যবস্থাপনা, যদিও এটা নিয়ে অনেক চ্যালেঞ্জ রয়েছে, অনেক প্রশ্ন রয়েছে, তারপরেও আমরা যদি মূলের দিকে ফিরে যাই তাহলে আমরা দেখব যে প্রাতিষ্ঠানিক জাকাত ব্যবস্থাপনা হচ্ছে শারিয়া দৃষ্টিভঙ্গি থেকে এটাই হচ্ছে সবচেয়ে প্রায়োরিটি পাওয়ার দিক, যদি আমরা এটাকে বাস্তবায়ন করতে পারি। জি, ধন্যবাদ। আমরা যেটা যারা শুনছেন তারা হয়তো বুঝতে পারছেন যে এই যে জাকাতের আহ, প্রাতিষ্ঠানিক যে রূপ আছে, জাকাতের এই প্রাতিষ্ঠানিক রূপটার সম্পর্কে আমরা জানলাম। তো এখন আমরা এই যে আহ, যে গবেষণাপত্র, সেটার আলোকে যদি আমরা প্রথমে সম্ভাবনার দিকগুলো জানার চেষ্টা করি আপনার কাছ থেকে, যে এই যে জাকাত যদি প্রাতিষ্ঠানিকভাবে ব্যবস্থাপনা করা হয়, তাহলে সেখানে আসলে আহ, অনেক ধরনের সম্ভাবনার কথাই তো আসতে পারে। সেখানে আহ, যে আয়ের ব্যাপার বা ইনকামের যে সোর্স তৈরি হওয়া বা কর্মসংস্থান তৈরি হওয়া, এই দুইটা বিষয় সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। জি, আমি যে গবেষণাটা করেছি সেখানে আমি মূলত জাকাত যারা প্রাতিষ্ঠানিকভাবে যারা পেয়েছেন এবং যারা ব্যক্তিগত খাত থেকেও যারা জাকাত পেয়েছেন, দুই ধরনের জাকাত গ্রহীতা রেসপন্ডেন্টদেরকে নিয়ে আমি সার্ভে করেছি। বাংলাদেশের 3টি বিভাগ থেকে 6টি জেলা আমি সিলেক্ট করেছি। সেই 6টি জেলা থেকে আমি 385 জন রেসপন্ডেন্ট নিয়েছি। সেই 385 জনকে আমি সার্ভে করেছি। এরপরে আবার এর মধ্যে থেকে আবার 11 জনের ইন্টারভিউ নিয়েছি ইনডেপথে গিয়ে। আবার এক্সপার্ট যারা আছেন, শারিয়া এক্সপার্ট যারা আছেন, মুফতি আছেন, ইসলামিক স্টাডিজের প্রফেসর রয়েছেন, আল ফিকহের প্রফেসর রয়েছেন, জাকাত ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত এক্সপার্টজন রয়েছেন, ওনাদের কাছেও আমি বিশেষজ্ঞ সাক্ষাৎকার নিয়েছি। এরপরে কোরআন সুন্নাহ এবং ফিকহি কিতাবাদি ঘাটাঘাটি করে মূলত মিক্সড মেথড রিসার্চ। তো সেই রিসার্চে আমি যেটা পেয়েছি, আসলে পুরোটা বলাটা সম্ভব না, তারপরেও আমরা একটু সামারি টাইপের একটা রেজাল্ট আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। তো প্রাতিষ্ঠানিক জাকাত ব্যবস্থাপনার যে সম্ভাবনার যে দিক রয়েছে সেটা আমি কয়েকটা অ্যাঙ্গেলে আমি দেখার চেষ্টা করেছি। তোর মধ্যে প্রধান কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। তোর মধ্যে প্রথমত যেটা বলবো যে ইনকাম জেনারেশন, আয় সৃষ্টি। অর্থাৎ আপনি জাকাত গ্রহীতাকে জাকাতটা দিয়ে দিলেন, এই 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 যে দিলেন, শুধু আপনি যদি মনে করেন যে আমি দিয়ে দিলাম আমার দায়িত্ব আদায় হয়ে গেল, তাহলে এটা এক ধরনের দৃষ্টিভঙ্গি। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি এই যে জাকাতটা আমি দিলাম, এটাকে যেন একটা পারপাস থাকে, আমি যেন একটা সুদূর প্রসারী চিন্তা করি যে আমি জাকাতটা দিলাম, এই জাকাতটা নিয়ে এই জাকাত গ্রহীতার যেন কোনো একটা সুদূর প্রসারী একটা কল্যাণ হয়, এবং এইরকম চিন্তা থেকেই মূলত জাকাত বিতরণকে দুই ভাগে ভাগ করা হয়। এটাকে বলা হয়, দুইটা ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় প্রোডাক্টিভ জাকাত, আর একটাকে বলা হয় কনজামটিভ জাকাত। প্রোডাক্টিভ জাকাত বলতে বোঝানো হয় যে জাকাতটা এমনভাবে যাতে এই জাকাত রেসিপিয়েন্ট যে আছে সে ফার্দার প্রোডাকশন করতে পারে, মানে সে একসময় জাকাত আর যাতে তার গ্রহণ করা না লাগে, সে যেন একসময় জাকাত দাতা হয়ে যায়। সে তার যে বর্তমানে সে আয় রোজগার নাই, তার অভাব আছে বলেই সে জাকাত নিচ্ছে, একসময় যেন সে জাকাত আর নেওয়া লাগে না, সে যেন ইনকাম সোর্স তৈরি করে ফেলতে পারে। আর কনজামটিভ জাকাত বলতে বোঝা যায় যে আপনি এমন ফর্মে জাকাতটা দিবেন যে এই সে কনজাম করে ফেলবে, খেয়ে ফেলবে, এটাকে ভোগ করে শেষ করে ফেলবে। এই যে জাকাতটা দিলেন সেইটা তার আর কোনো কাজে আসবে না। এখন কনজামটিভ জাকাত কখনো দেওয়া আবশ্যক হয় যখন আপনি দেখবেন এই রেসিপিয়েন্ট সে না খেয়ে মারা যাচ্ছে, তার ঘরে ভাত নাই, তার ঘরে তার নিত্য প্রয়োজনীয় ওষুধ নাই, তার খাবার দাবার, মানে জীবন চলতে গিয়ে তার নিত্য প্রয়োজনীয় জিনিস নাই, যখন দেখবেন তখন তাকে কনজামটিভ জাকাত দিতে হবে, আগে লাইফ সেভ করতে হবে। কিন্তু যখন দেখা যাবে যে না, এই আমি যাদেরকে জাকাত দিচ্ছি এদের মোটামুটি সবাই দেখা যাচ্ছে যে কম বেশি তা খেয়ে পরে বাঁচতেছে, সে তার জীবন ধারণের মৌলিক চাহিদাগুলো সে পূরণ করতে পারতেছে, কিন্তু সে দরিদ্র থেকে যাচ্ছে, তার দারিদ্র শেষ হচ্ছে না, এরকম যখন দেখবেন তখন এই সিচুয়েশনে
আসলে প্রোডাক্টিভ জাকাত দেওয়া হচ্ছে সবচেয়ে সুদূর কৌশলী এবং সুদূর প্রসারী চিন্তা। তো প্রোডাক্টিভ জাকাত মানে হচ্ছে আপনি এমনভাবে জাকাত দিবেন যাতে সে ফার্দার ইনকাম তৈরি করতে পারে, নিজের ইনকাম তৈরি করতে পারে এবং এক সময় সে জাকাত দাতা হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা যদি চিন্তা করি যে বাংলাদেশে এবং এই বিষয়ে কিন্তু আমি শারিয়া অ্যানালাইসিস দেখেছি যে হানাফি স্কলারগণ সেখানে এক ধরনের একটা ইয়ে করেছেন যে নিসাব পরিমাণ, একজনকে একটা ফুল নিসাব পরিমাণ দেওয়া যাবে, এর বেশি দেওয়া যাবে না। কিন্তু অন্যান্য স্কলারগণ বলেছেন, বিশেষ করে শাফিঈ স্কলারদের মধ্যে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি তিনি বিশেষ করে এখানে ফোকাস করেছেন যে যদি একজন মানুষ এরকম থাকে যে সে একটা পেশা আছে, এখন তার সেই পেশার জন্য কোনো উপযোগী কোনো যন্ত্র তাকে কিনতে হবে। সেই যন্ত্র যদি তাকে কিনে দেওয়ার প্রয়োজন পড়ে, সে যদি অভাবী হয়ে থাকে, তাহলে এই যন্ত্র দিতে গিয়ে তাকে সেই যন্ত্রটাই দিতে হবে। যদি দেওয়ার ইচ্ছা থাকে দেওয়া যাবে, এখানে এক নিসাব যদি পারও হয়ে যায় তবুও দেওয়া যাবে। তবে হানাফি ফুকাহাদের মধ্যে থেকে তারা যদিও এটাকে বলেছেন যে এক নিসাব পরিমাণ দেওয়া যাবে, কিন্তু এটাকে মাকরু বলেছেন। তবুও মডার্ন যারা হানাফি ফকিহ রয়েছেন অনেকেই এটাকে মত দিয়েছেন, যদি এটাকে কোনো প্রয়োজনে মাসলাহার দৃষ্টিকোণ থেকে যদি দেওয়া প্রয়োজন মনে করে তাহলে এটাকে অসুবিধা নাই। বিশেষ করে এখানে তারা আরেকটা ইয়ে দিয়েছেন, প্রাচীন ফুকাহাদের মধ্য থেকেও এটা অনুমতি রয়েছে যে যদি একটা পরিবার এরকম দেখা যায় যে তারা কয়েকজন সদস্য রয়েছেন পরিবারের, তারা ঋণগ্রস্ত রয়েছেন, তখন কিন্তু তাদের এই কয়েকজন সদস্যদেরকে কিন্তু কয়েকজনকে কয়েক নিসাব পরিমাণও দেওয়া যেতে পারে। তো যাই হোক, সেই ব্যাপারটা হচ্ছে যে যদিও আমরা এরকমও চিন্তা করি যে হানাফি ফিকদের মধ্যে এক নিসাব পরিমাণ দেওয়া যাবে না, কিন্তু যদিও এক নিসাব পরিমাণ একজনকেও দেওয়া হয়, তবুও কিন্তু এই প্রোডাক্টিভ জাকাত মানে ইনকাম জেনারেশনের পারপাসে জাকাত দেওয়াটা কিন্তু সব স্কলারদের মতেই কিন্তু এখানে বৈধতা পাওয়া যাচ্ছে। তো আমরা যদি বাংলাদেশের আমরা যে ফিল্ড সার্ভে করেছি সেখানে যে রেজাল্ট এসেছে, দেখা যাচ্ছে যে প্রাতিষ্ঠানিক হোক আর অপ্রাতিষ্ঠানিক হোক সব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আসলে খুব বেশি পরিমাণ অ্যামাউন্ট দেওয়া হয় না। বেশি পরিমাণ অ্যামাউন্ট মানে বেশি পরিমাণ বলতে পর্যাপ্ত পরিমাণ আমরা বলবো যে পর্যাপ্ত পরিমাণ অ্যামাউন্ট না দেওয়ার কারণে জাকাত গ্রহীতারা তারা কিন্তু তাদের দারিদ্র্যের যে সার্কেল রয়েছে, দারিদ্র্যের সার্কেল থেকে তারা বের হয়ে আসতে পারছে না। মানে জাকাতের যে সম্পদ এটার মানে উপকারটা ঠিকভাবে পাচ্ছে না আর কি, যেটা পাওয়া পাচ্ছে না, দরকার তারা ছিল। ওই যে ইনকাম যে জেনারেশনটা যেভাবে হওয়ার কথা ছিল ওভাবে হচ্ছে না। একজন জাকাত গ্রহীতা সে খুবই কম পরিমাণে পায়। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার কাছে সামনে যে আমার থিসিসটা নিয়ে বসেছি এখানে আমি যেটা পেয়েছি যে এভাব 30,000 টাকা প্রাতিষ্ঠানিকভাবে পেয়েছে 10%। 10% রেসিপিয়েন্ট যারা আছে তারা বলেছে যে আমরা 30,000 টাকার উপরে পেয়েছি। 7% বলেছে যে আমরা 20,000 টাকার উপরে পেয়েছি। কিন্তু এক্ষেত্রে কিন্তু যারা ব্যক্তিগতভাবে জাকাত দিয়ে থাকেন, এই জায়গায় দেখা যাচ্ছে যে খুবই ভয়াবহ অবস্থা। এখানে 0% বলেছে, মানে কোনো রেসিপিয়েন্টই বলে নাই যে সে অ্যাবাভ 30% পেয়েছে। দেখা যাচ্ছে এখানে তারা 92% বলেছে যে তারা 1 টাকা থেকে 10,000 টাকা, মানে সরি 1,000 টাকা, হ্যাঁ এই সরি আন্ডার 10,000 এর নিচেই পেয়েছে। অর্থাৎ দেখা গেছে 2,000, 1,500 এরকমই বেশি। 10,000 টাকার নিচে পেয়েছে 92%। যারা ব্যক্তিগতভাবে জাকাত দিয়ে থাকেন তারা খুবই দেখা যাচ্ছে মিনিমাম একটা অ্যামাউন্ট দিয়ে থাকেন। যদিও আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রাতিষ্ঠানিকভাবে যারা জাকাত পেয়েছেন তারা একটা মোটামুটি উল্লেখযোগ্য একটা অ্যামাউন্ট পেয়েছেন বলেই তারা আমরা কি স্বীকার এখানে করেছেন। এখানে একটা বিষয় একটু মানে জানতে পারি কিনা যে ব্যক্তিগত জাকাত দেওয়ার ক্ষেত্রে এত কম পরিমাণ দেওয়ার কারণটা আসলে কি? এটা কি এখানে অনেককে বেশি মানুষকে দেওয়ার জন্য ওনারা অল্প করে দিচ্ছে, নাকি আসলে যিনি দিচ্ছেন তারই আসলে সামর্থ্যের আলোকে মানুষ খুব বেশি না? এখানে আসলে বিভিন্ন ফ্যাক্টর কাজ করতে পারে। আপনি যেটা বলেছেন যে অনেক বেশি মানুষকে দেওয়ার উদ্দেশ্য, সেটাও একটা পারপাস, সেটাও একটা আছে, মোটিভ রয়েছে। আর তোর মধ্যে সবচেয়ে বেশি যে মোটিভ কাজ করে সেটা হচ্ছে যে আমি কতজনকে দিলাম, মানে হচ্ছে আমার কতজনের সঙ্গে আমার একটা দাতা হিসাবে আমি কতজনের কাছে পরিচিত হতে পারলাম, এর ধরনেরও একটা মোটিভ আছে। যদিও সব ক্ষেত্রে এটা শিওর করে বলা যাবে না, কিন্তু এরকম একটা প্রচলন আছে। আমি আমার সার্ভেতে একজনের সাথে যখন আমি সাক্ষাৎকার নিই তখন তিনি তো আমাকে স্পষ্ট বলেই দিলেন যে আমি একজনকে বেশি করে দিলে তো সে আর আমার কাছে আসবে না। এটা এটা কিন্তু মারাত্মক, এটা আমাদের কাছে খুবই দুঃখজনক ব্যাপার
যে জাকাত গ্রহীতা আপনার কাছে বারবার কেন আসবে? আল্লাহ তাআলা এই টাকাটা তো আপনার পকেটে দিয়েছেন, জাকাত গ্রহীতা যে আছে তার হক, এই হক নেওয়ার জন্য আপনার কাছে তো বারবার আসার প্রশ্ন না। আপনি তো এমনভাবে, এটা উচিত ছিল যে আপনার আত্মীয় স্বজন হোক, পাড়া প্রতিবেশী হোক, যাকেই আপনি জাকাতটা দেন না কেন, এটা টার্গেট নিয়ে দেওয়া উচিত ছিল যে আমার এই মানুষটা যেন আর আমার কাছে না আসে, বা আমি যেন অ্যাটলিস্ট তাকে একটা সাফিসিয়েন্ট করে দিতে পারি। তো যাই হোক, এটা আসলে একদিনেই সম্ভব না। তারপরে আমরা শুধু আমাদের রেজাল্টটা শুধু দেখলাম আর কি, যে খুবই কম পরিমাণে দেওয়া হয়, এজন্য ইনকাম জেনারেশনের যে দিকটা, এটা আসলে কাঙ্ক্ষিত মাত্রায় আসছে না। আর এই যে ইনকাম জেনারেশনের বিষয়ে আরেকটা বিষয় আছে, যে যে প্রোডাক্ট দেওয়া দিতে পারে, যে সরাসরি টাকা না দিয়ে আবার অনেকে প্রোডাক্টও দিয়ে দিয়ে থাকেন। যেমন ব্যক্তিগত উদ্যোগেও অনেকে দিয়ে থাকেন, সেলাই মেশিন কিনে দিয়ে থাকেন, রিক্সা কিনে দিয়ে থাকেন। তো এই জিনিসটা দেখা গেছে যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় যে বিভিন্ন ইনকাম জেনারেটিভ যে প্রোডাক্টস রয়েছে, এগুলা তারা একটু বেশি দিয়ে থাকেন। যেমন আমরা এই রিসার্চে পেয়েছি যে অনেকেই বলেছেন রিক্সা পেয়েছেন, অনেকে বলেছেন যে বিভিন্ন পারপাসে, বিজনেস পারপাসে তারা ফান্ড পেয়েছেন, যা দিয়ে তারা মোটামুটি একটা রান করতে পারছেন বিজনেস। এই সার্ভেতে এসেছে যে 20 জন রেসপন্ডেন্ট তারা বলেছেন যে তারা 20,000 টাকার উপরে তারা ফান্ড পেয়েছেন। ফান্ড বলতে ওই মূল্যের প্রোডাক্ট পেয়েছেন, যা দিয়ে তারা তাদের আয় নির্বাহ করার সুযোগ হয়েছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা ব্যক্তিগত উদ্যোগে যারা জাকাত বিতরণ করছেন, তন্মধ্যে দেখা যাচ্ছে যে খুবই কম পরিমাণ রেসপন্ডেন্ট তারা বলেছেন যে তারা এরকম ফান্ড পেয়েছেন। এবং ইনডেপথ ইন্টারভিউতেও আমি দেখেছি যে অনেক রেসপন্ডেন্ট তারা খুবই দুঃখজনকভাবে তারা শেয়ার করেছেন যে আসলে আমাদেরকে যেরকম জাকাত দেওয়া হয় খুবই মিনিমাল, এটা দিয়ে আসলে আমরা তেমন কিছু করতে পারছি না। তো এক্ষেত্রে আমি যেটা এই পয়েন্টে যেটা বলতে চাই, যে আসলে ইনকাম জেনারেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদিও প্রতিষ্ঠানগুলো যে খুব বেশি করে ফেলতেছে তা না, কিন্তু একটা পটেনশিয়ালিটি এখানে উঠে আসছে, সম্ভাবনাময় দিক উঠে আসছে, যে জাকাত ব্যবস্থাপনা প্রতিষ্ঠানকে যদি সঠিকভাবে ম্যানেজ করা যায়, এগুলাকে মনিটর করে, এবং এইটা চ্যালেঞ্জের পার্টে আমি সেগুলো আরো বলবো বিস্তারিত, যে এগুলাকে যদি একটু মনিটরিং করে এবং সারিয়া সুপারভিশনের মাধ্যমে সুন্দর করে পরিচালনা করা যেত, তাহলে বাংলাদেশে জাকাত ব্যবস্থাপনার একটা বিপ্লব ঘটা সম্ভব ছিল। অর্থাৎ যে পরিমাণ মুসলমান জনসংখ্যা আমাদের আছে এবং যে পরিমাণ ধর্মীয় অনুভূতি মানুষের কাছে আছে, যদি এটাকে আমরা কাজে লাগিয়ে মুসলিম সমাজ যদি এই সম্ভাবনাটাকে কাজে লাগাইতে পারতো, তাহলে কিন্তু আমাদের যে দারিদ্র্যের যে হার, এটা কিন্তু আরো কমে যেতে পারতো। এরপরে যেটা আরেকটা পয়েন্ট যেটা আমরা এখানে দেখব, যে এমপ্লয়মেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে কি সম্ভাবনা রয়েছে, জব সৃষ্টির ক্ষেত্রে। আসলে ইসলাম মানুষের সাহায্যের জন্য হাত পাততে কিন্তু উৎসাহিত করে না। এটা সবসময়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্টভাবেই এটাকে নিষেধ করেছেন এবং এটাকে নিরুৎসাহিত করেছেন। বিশেষ করে যারা কর্মক্ষম, যারা কাজ করে যারা খেতে পারে, এদেরকে তো কঠিনভাবেই নিষেধ করেছেন যেন তারা মানুষের কাছে সাহায্যের হাত না পাতে। কিন্তু যদি কোনো মানুষ কর্মক্ষম থাকে, সে কাজ করে খাওয়ার মতো তার শক্তি আছে, কিন্তু সে কাজ পাচ্ছে না, সে কাজ জোগাড় করতে পারছে না, সেরকম সিচুয়েশন সে তৈরি করতে পারেনি, এরকম ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে কিনা এ নিয়েও ফুকাহাগণের মধ্যে ডিবেট রয়েছে, স্ট্রং ডিবেটির বলা যায় রয়েছে। হানাফি এবং মালিকি মাযহাবের এটা তারা পারমিট করেছেন, যে অনুমতি রয়েছে যে যদিও কোনো মানুষ তার কর্মক্ষম থাকে, কিন্তু সে যদি কাজ ম্যানেজ করতে না পারে, তার যদি অভাব থেকেই যায়, যে সে হয়তো পারে কোন কাজ করে, এরকমও হতে পারে যে সে তার চাকরি আছে, হতে পারে, কিন্তু সে এই চাকরি করে তার মাস পুষে না, সে দেখা যাচ্ছে সে খাইতে পারে না পুরোপুরি, সে তার পকেটে তার সেভিংস থাকা তো দূরের কথা, সে তার চলতে পারতেছে না। তো সে কাজ করছে কি ঠিক আছে, বা চাকরি আছে ঠিক আছে, কিন্তু তার অভাব, মারাত্মক ধরনের অভাব তার রয়ে গেছে, তাহলে তো সে ফকির, সে গরিব মানুষ, অতএব তাকেও জাকাত দেওয়া যাবে। তো এই ক্ষেত্রে এখানে তাকে যদি এমপ্লয়মেন্ট ক্রিয়েশনের পারপাসে, তাকে যদি একটা চাকরির ব্যবস্থা করা বা কাজের একটা ব্যবস্থা করার যদি পারপাসে তাকে জাকাত দেওয়া হয়, তাহলে কিন্তু দেখা গেছে যে ওই জাকাতের মাধ্যমে যে তার দারিদ্র্য দূরীকরণের যে ব্যাপার, সেটা কিন্তু খুবই সহজে ঘটানো সম্ভব। বাংলাদেশের যে রেজাল্ট আমরা পেয়েছি, যে বাংলাদেশে দেখা যাচ্ছে যে এমপ্লয়মেন্ট ক্রিয়েশন পারপাসে কিন্তু খুব কম মানুষই জাকাত দিয়ে থাকেন। বিশেষ করে এটা
অপ্রাতিষ্ঠানিক খাতে কিন্তু এটার পার্সেন্টেজ খুবই কম। আমাদের রেজাল্টে উঠেছে মাত্র 13% অপ্রাতিষ্ঠানিকভাবে যারা ব্যক্তিগতভাবে যারা জাকাত দিয়ে থাকেন, তো তাদের রেসপন্ডেন্ট 13% বলেছেন যে তারা জব হয়েছে, এই জাকাতের টাকা দিয়ে তারা একটা কর্মসংস্থান করতে পেরেছে। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রাতিষ্ঠানিকভাবে যারা জাকাত পেয়েছেন তাদের মধ্যে প্রায় 24%-এর মতো তারা বলেছেন যে তাদের কর্মসংস্থান হয়েছে। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে এখানেও প্রাতিষ্ঠানিক জাকাত ব্যবস্থাপনার একটা সম্ভাবনার দিক এখানেও ফুটে উঠছে, যে এদিকেও যেহেতু জাকাত ব্যবস্থাপনা সংস্থাগুলো যেহেতু তাদের একটা একটা কাঠামোগত একটা বডি রয়েছে, তাদের একটা স্ট্রং একটা কাঠামোই রয়েছে যে এইটাকে ফান্ডটাকে ম্যানেজ করা। সো তারা এই জায়গায় তারা কিন্তু একটা কাজ করতে পারে যে কিভাবে জাকাতটা বিতরণ করলে তার ইনকাম জেনারেশন হতে পারে, কিভাবে তার একটা এমপ্লয়মেন্ট তৈরি করে দেওয়া যেতে পারে, এই পারপাসে তারা কিন্তু স্পেশালি তারা এখানে ফোকাসলি কাজ করতে পারে, যার কারণে এই এমপ্লয়মেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে তাদের সম্ভাবনার দিকটা রয়েছে। যদিও আমরা এই যে দিকগুলা বলছি, এইগুলা কিন্তু আসলে যে খুব বেশি পরিমাণে রেজাল্ট এসেছে তা না। এই 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 স্টাডিতে যেটা পেয়েছি আমরা, যেটা সম্ভাবনাটা আছে, এখন এই সম্ভাবনাটাকে কাজে লাগাতে হবে, এটাই হচ্ছে আমাদের মূল ফাইন্ডিংস। এবং এর এবং পরবর্তী এটা দিকটা যদি এটা আমার বোধ হয় যে তুলনামূলকভাবে আপনাদের কাছে মনে হয়েছে যে এটা বেশি মানে উপকৃত করছে মানুষকে বা জি গ্রহীতাকে। জি আহ এখানে যে আমরা যেটা বলছিলাম যে যেই সেগমেন্টে আলোচনা করছিলাম যে সম্ভাবনার দিক, তো আমরা ইতিমধ্যে ইনকাম জেনারেশনের আলোচনাটা আসছে বা কর্মসংস্থান। তো এই জায়গায় আমরা এখানে স্বাবলম্বীকরণের একটা ব্যাপার আছে, তারপর হচ্ছে এখানে যারা কাজ করছে বা যাদেরকে দেওয়া হচ্ছে তাদেরও একটা দক্ষতা বৃদ্ধির বিষয়ে আমার সম্ভবত রিলেশন আছে। কি বলেন আপনি আপনার হ্যাঁ, এই এই থিসিস এই অনুযায়ী? কথাটাও বলতে চাই যে স্বাবলম্বীকরণের দিকটা মূলত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যে হাদিসগুলো তিনি বলেছেন সেখানে আসলে সবগুলো হাদিস বলা সম্ভব না, কিন্তু এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মানুষকে স্বাবলম্বী হওয়ার জন্য, বিশেষ করে ভিক্ষাবৃত্তি থেকে বের হয়ে আসার জন্য তিনি সবসময় তাগিদ দিয়েছেন এবং কাজ করার জন্য তাগিদ দিয়েছেন। কিন্তু তারপরেও যে সমস্ত দরিদ্র লোক তারা কাজ করেও তারা পারতেছে না বা সে কাজ করার সুযোগও নাই, এরকম মানুষকে কিভাবে স্বাবলম্বী করে তোলা যায় জাকাতের মাধ্যমে, এবং এইটার কি ফাইন্ডিংস আমরা পেলাম, এটাকে আমি 3টি ক্যাটাগরিতে সাব ক্যাটাগরিতে ভাগ করেছি। তোর মধ্যে প্রথম প্রশ্নটা ছিল যে তারা জাকাত পাওয়ার পরে তারা কি এখন নিজের আয়ের মাধ্যমে, তারা কি তাদের সেলফ আর্নিংসের মাধ্যমে তাদের কি লাইভলিহুড তারা কি ম্যানেজ করতে পারছে কিনা। তোর মধ্যে দেখা গেছে যে প্রাতিষ্ঠানিকভাবে যারা জাকাত পেয়েছে তাদের মধ্যে প্রায় 34% তারা বলেছে যে তারা এখন তাদের নিজের ইনকাম দ্বারা তারা এখন চলতে পারে, অর্থাৎ তাদের আর জাকাতের প্রয়োজন নাই। এবং যারা ব্যক্তিগতভাবে যারা জাকাত পেয়েছে তাদের মধ্যে 26% তারা বলেছে, 26% তারা বলেছে যে তারা তাদের আয়ের মাধ্যমে তারা তাদের জীবন নির্বাহ করতে পারছে। দেখা গেছে যে এখানেও দেখা যাচ্ছে যে প্রাতিষ্ঠানিকের সম্ভাবনাটা একটু বেশি। এরপরে তাদেরকে প্রশ্ন করেছিলাম যে আপনারা যে এই জাকাত বারবার নিচ্ছেন, অনেকেই বেশিরভাগই বলেছে যে তারা 2 টাইমস 3 টাইমস মেনি টাইমস, মানে 2বার 3বার বারবার তারা জাকাতের জন্য মানুষের কাছে ঘুরছে। তাহলে এই বিষয়টা ইন্ডিকেট করে যে তারা আসলে অনেকেই দেখা যাচ্ছে যে বেশিরভাগ মানুষই তারা স্বাবলম্বী হতে পারছে না, স্বাবলম্বীকরণের যে হার এটা আসলে খুবই কম। তো এই কম কেন, বেশিরভাগ মানুষই কেন তারা পরমুখাপেক্ষী থাকতেছে, তো এদের মধ্যে থেকে দেখা যাচ্ছে যে বেশিরভাগই বলছে যে তারা আনপ্রোডাক্টিভ ইউজ করে, মানে জাকাতটা এমন ফর্মে দেওয়া হয় যে তারা প্রোডাক্টিভ ইউজ করতে পারে না। যেমন যে তাকে আপনি 1 প্যাকেট খাবার দিয়ে দিলেন বা কিছু কাপড় চোপড় দিয়ে দিলেন, তাকে অল্প পরিমাণে কিছু টাকা দিলেন, তো এইগুলা নিয়ে তো সে খাবেই, সেগুলো সে তো প্রোডাক্টিভ খাতে তো সেটা ইউজ করার সুযোগই তার নাই। যদি আপনাকে সাফিসিয়েন্ট একটা অ্যামাউন্ট দিতেন যাতে সে তার ওই একটা কিছু করে খেতে পারে, এবং এটা এখানেও যদি শুধু অ্যামাউন্ট দিয়ে দেওয়াও না, এখানে যদি একটা ট্রেনিংয়ের ব্যাপার সেপারও নিয়ে আসা যাইতে পারে যে কিভাবে সে তার একটা কর্মসংস্থান করতে পারে, তার আয় তৈরি করতে পারে, তাকে যদি এরকম মনিটরিং করে তাকে ট্রেনিংয়ের আওতায় নিয়ে আসা যদি যাইতো, তাহলে এই তার সেলফ সাফিসিয়েন্সি তার চলে আসতে পারতো। এবং যেটা স্কিল ডেভেলপমেন্টের যে বিষয়টা, সেক্ষেত্রে আমরা মূলত 2টা বিষয় দেখেছি যে স্টুডেন্টদেরকে কিভাবে স্কলারশিপ দিয়ে, মানে দরিদ্র যারা আছে মেধাবী স্টুডেন্ট
সে টাকা পয়সার কারণে সে সঠিকভাবে পড়ালেখা করতে পারছে না, এরকম যদি দরিদ্র মেধাবী শিক্ষার্থীদেরকে যদি স্কলারশিপ দিয়ে তার পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য যদি ফান্ড সরবরাহ করা যায়, তাহলে তার স্কিল ডেভেলপমেন্ট হতে পারে। তো বাংলাদেশে যে জাকাত প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা কিন্তু এই ক্ষেত্রে বেশ ভালোই তারা অবদান রাখছে। আমার স্টাডিতে দেখেছি যে প্রাতিষ্ঠানিক জাকাত খাত থেকে প্রায় 25% রেসপন্ডেন্ট তারা বলেছে যে তারা স্কলারশিপ পেয়েছে, আর ব্যক্তিগত খাত থেকে মাত্র 11%, অর্ধেকেরও একটু কম, তারা বলেছে যে স্কলারশিপ পেয়েছে। তো স্কলারশিপের ক্ষেত্রে এখানে কিন্তু শারিয়া অনুমতি রয়েছে, ফিকহের কিতাবাদিতে এবং শারিয়া এক্সপার্টগণ যারা আছেন তারাও কিন্তু এটাকে উৎসাহিত করেছেন যে বিশেষ করে যারা মুসলিম দরিদ্র শিক্ষার্থী রয়েছে এরা যদি শিক্ষা অর্জনের জন্য, এখন একজন প্রাপ্তবয়স্ক যদি হয়, সে যদি শিক্ষার খাতে নিয়োজিত হওয়ার কারণে, শিক্ষার জন্য নিযুক্ত হওয়ার কারণে সে যদি ইনকাম করতে না পারে, তাহলে সে যদি দরিদ্র হয়ে থাকে তাহলে তাকে অবশ্যই জাকাত দেওয়া যাবে। এবং বাংলাদেশের এই যে প্রেক্ষাপট, আমরা যে তরুণ এবং যে জনগোষ্ঠী আমাদের রয়েছে, আমরা যদি এদেরকে এরকম এডুকেশন এবং ট্রেনিং পারপাসে, বিশেষ করে যারা স্কিলড হওয়ার পথে রয়েছে, স্কিল অর্জন করতে চায়, এরা কিন্তু অনেক সময় দেখা যায় তাদের টাকার অভাবে তারা একটা স্কিল অর্জন করতে পারে না দরিদ্র হওয়ার কারণে। এখন তাকে যদি এই ক্ষেত্রে তাকে সাপোর্ট দেওয়া হয়, সে যদি অ্যাপ্লাই করে, বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু এগুলো করতেছে, জাকাত প্রতিষ্ঠান যেগুলো রয়েছে বাংলাদেশে প্রমিনেন্ট, এগুলা কিন্তু তারা চেষ্টা করতেছে যে এদেরকে ট্রেনিং দিয়ে এদেরকে স্কিল করার জন্য। তো এই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে প্রাতিষ্ঠানিকভাবে যদি ব্যবস্থাপনা করা হয় তাহলে এই ট্রেনিং এবং এডুকেশন পারপাসে ইনভেস্ট করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এবং এই 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 রেজাল্টে উঠে এসেছে যে বিভিন্ন রেসপন্ডেন্ট তারা বলেছেন যে তারা বিজনেস ম্যানেজমেন্টে ট্রেনিং পেয়েছেন, তারা সেলাই ট্রেনিং পেয়েছেন, জব ওরিয়েন্টেড ট্রেনিং পেয়েছেন, এরকম তারা বিভিন্ন ট্রেনিং পেয়েছেন বলে তারা স্বীকার করেছেন, যার মাধ্যমে দেখা যায় যে আগামীতে যদি এই প্রতিষ্ঠানগুলো আরো ভালো করে কাজ করতে পারে তাহলে আরো বিভিন্ন দিকে তারা কাজ করছে। আসলে এই সংক্ষিপ্ত সময় কিন্তু বলার জি, শেষ করতে এখন পারি না। এখন আমরা এই বিষয়গুলো দেখলাম। এখানে আরেকটা বিষয় যেটা আমরা রিসেন্টলি দেখেছি যে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে ত্রাণ সহায়তায় এবং পাশাপাশি বিভিন্ন সময় বিভিন্ন জন অসুস্থ হওয়া, বা সেটা কালেকটিভলি হইতে পারে কোনো একটা দুর্ঘটনায়, অথবা কোনো ব্যক্তিগতভাবে অসুস্থ হইতে পারে, বা চিকিৎসা পারপাস। তো এই ত্রাণ বা চিকিৎসা পারপাসে আমাদের এই যে প্রাতিষ্ঠানিক জাকাত ব্যবস্থাপনা আসলে কতটুকু সম্ভাবনা তৈরি করছে? হ্যাঁ, এই ব্যাপারেও ফাইন্ডিংস বলে যে প্রাতিষ্ঠানিক জাকাত ব্যবস্থাপনার বিশাল একটা সম্ভাবনা এখানে রয়েছে। তো এখানে প্রশ্ন আসতে পারে যে প্রাকৃতিক দুর্যোগের সময় আসলে আপনি কিভাবে করবেন, জাকাতটা বিতরণ করবেন। তো এখানে কিন্তু প্রাকৃতিক দুর্যোগের সময় কারা কারা জাকাত পেতে পারে, এখানে জাকাত পাওয়ার লোকদের মধ্যে কিছু জাকাতের যে 8টা খাত রয়েছে সেই খাতগুলোকে দেখে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। বিশেষ করে আল ফুকারা রয়েছে যারা, এরা কিন্তু যারা দরিদ্র মানুষ, তারা কিন্তু প্রাকৃতিক দুর্যোগের সময় আরো বেশি ভালনারেবল হয়ে পড়ে। তাদের এই মুহূর্তে তাদের কিন্তু জাকাতটা আরো বেশি প্রয়োজন। এখন আমরা আমাদের দেশে মানুষ কিন্তু রমজান মাসের অপেক্ষা করে থাকে যে রমজান আসলেই কেবল জাকাত দিব, কিন্তু দেখা গেছে বছরের মাঝখানে প্রাকৃতিক দুর্যোগ চলে আসছে, মানুষ যারা দরিদ্র মিসকিন রয়েছে তারা আরো বেশি ভালনারেবল হয়ে পড়ে। এবং এই যে বিপদের সময় যারা আপনার ঋণগ্রস্ত আছে, যারা আপনার এরকম যারা ইবনুস সাবিল যারা রয়েছে, মুসাফির অবস্থায় রয়েছে, এরকম বিভিন্নভাবেই মানুষ কিন্তু প্রাকৃতিক দুর্যোগের সময় বিপদে পড়তে পারে। তো যদি এরকম সময়ে, যদি স্কলারগণ বলেছেন যে যদি এরকম সময়ে তাকে জাকাতের ফান্ড নিয়ে এগিয়ে আসা হয় তাহলে এই সময়ের হেল্পটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হেল্প হয়। তো যেহেতু সংস্থা যদি থাকে, প্রাতিষ্ঠানিক যদি ব্যবস্থাপনাটা ওয়েল অর্গানাইজড সংস্থা যদি থাকে, তাহলে এই মোমেন্টে বিপদের সময় কিন্তু তাদের যে ফান্ড থাকবে তারা কিন্তু ওই সময় কাজে লাগানোর যথেষ্ট সম্ভাবনা এখানে থাকে। আর ব্যক্তিগত উদ্যোগেও কিন্তু দেখবেন আপনি এই যে প্রাতিষ্ঠানিকের বিষয়টার গুরুত্ব আমি এই জন্য আরো ফুটে উঠে দেখবেন অনেক মানুষ ব্যক্তিগতভাবেও কিন্তু ওই সময় ফান্ড কালেকশন করে। তার মানে হচ্ছে কি, আপনি যদি একা একজন মানুষ আপনি গেলেন ত্রাণ নিয়ে, এটা কিন্তু বেশি ইফেক্টিভ হয় না। আপনি একটা কালেকটিভ একটা গ্রুপ ইনিশিয়েটিভ নিয়ে যদি আপনি যান তাহলেই কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগের সময় বেশি কাজ করা যায়। তো যদি জাকাতের অর্গানাইজেশন যদি এখানে বেশি কাজ করে, তাদের যদি ফান্ড থাকে, তাহলে তারা
এই সময় আরো বেশি কাজ করতে পারবে বিশেষ করে দেখা যায় যে অনেকেই যদি টিম নিয়ে যাওয়া যায় তাহলে প্রকৃত যারা ক্ষতিগ্রস্ত বা যারা পাওনাদার তাদের কাছে পৌঁছানোটা সহজ হয়। সহজ। আহ, এবং যে চিকিৎসা পারপাসে যেটা হ্যাঁ, চিকিৎসার সময়ও দেখা যায় যে বিভিন্ন প্রতিষ্ঠান তারা কিন্তু এই ক্ষেত্রে আইডেন্টিফাই করতে পারে তাদের যেহেতু অর্গানাইজেশনাল একটা বডি থাকবে সেখানে তারা এবং এটাও করা যেতে পারে যেমন বাংলাদেশে অলরেডি কিছু প্রতিষ্ঠান কাজ করতেছে যে তাদের তাদের চিকিৎসা পারপাসের একটা আলাদা সেকশনই আছে দেখা যাচ্ছে যে যারা অসুস্থ দরিদ্র মানুষ তারা চিকিৎসা ব্যয় বহন করতে পারছে না এরকম দরিদ্র অসুস্থ মানুষকে তারা কিন্তু পর্যাপ্ত ফান্ড দিয়ে যাচ্ছে এবং এক্ষেত্রে বিশেষায়িত হাসপাতালও আছে কাজ করছে তারা সেক্ষেত্রে এরকম মানে মোটামুটি আরো বিভিন্ন দিক থেকে আমি মনে করি যে জাকাত ব্যবস্থাপনা যদি প্রাতিষ্ঠানিকভাবে করা হয় তাহলে কিন্তু যে আমি কিন্তু যেটা বলছি এখানে এই ফাইন্ডিংস আলোকে আমি বলছি এটা আমার ব্যক্তিগত কথা না যদি ব্যক্তিগতভাবে যারা দিচ্ছেন নিচ্ছেন এটা কিন্তু অসুবিধা নাই এটা সবই ঠিক আছে কিন্তু যদি অর্গানাইজড ওয়েতে জাকাতটা যদি কালেকশন এবং ডিস্ট্রিবিউশন করা যায় তাহলে এইটা কিন্তু আপনি রাষ্ট্রীয় ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে দারিদ্র দূরীকরণের কিন্তু বিশাল ভূমিকা এখানে রাখার সুযোগ রয়েছে আমরা যদি এটা কাজে লাগাতে পারি এখানে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে যদি আমরা সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে আমরা পারি হ্যাঁ আমরা এটা 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 চিন্তা করছিলাম যে আপনি যেটা বললেন যে আমরা দেখলাম যে প্রাতিষ্ঠানিক জাকাতের ব্যবস্থাপনার ক্ষেত্রে অনেকগুলো সম্ভাবনার দিক আমরা আলোচনা করলাম বা জেনেছি আপনার এই গবেষণা থেকে এবং মানুষের প্র্যাকটিক্যাল লাইফ থেকে আপনি এই বিষয়গুলো নিয়ে এসেছেন আপনার গবেষণায়। তো এখানে আমাদের সমাজে তো কিছু কোয়েশ্চেনও আছে আসলে বা চ্যালেঞ্জ আমরা দেখি যে প্রাতিষ্ঠানিক জাকাত ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রথম প্রথম যে চ্যালেঞ্জটা আমরা দেখি যে আস্থাশীল বা আস্থা রাখার মতো কোনো প্রতিষ্ঠান অনেক ক্ষেত্রে আমরা পাচ্ছি না। তো সেই জায়গায় আপনার কি মনে হয় চ্যালেঞ্জগুলোর মধ্যে আস্থার সংকট, প্রতিষ্ঠানের প্রতি আস্থার সংকট এটা একটা বড় চ্যালেঞ্জ কিনা? হ্যাঁ অবশ্যই এবং এটাই এটাই আমি মনে করি প্রথম এবং প্রধান চ্যালেঞ্জ যদি আস্থা অর্জন করা যেত তাহলে তো মানুষ বেশিরভাগ মানুষই প্রতিষ্ঠানকেই জাকাত দিত কিন্তু বাংলাদেশে প্রাতিষ্ঠানিকভাবে কিন্তু মানুষ জাকাত খুবই কম মানুষই দিচ্ছে যে হারে মুসলমানদের অনুপাত যেরকম আছে তার চেয়ে কিন্তু খুবই কম মানুষই প্রাতিষ্ঠানিক জাকাত দিচ্ছে এই ট্রাস্টের বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে গুরুত্ব দিয়ে বলেছেন যে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা যে আল্লাহ তাআলা আমানতকে আদায় করার জন্য এটাকে বিশ্বাসটাকে মানুষের বিশ্বাসটাকে সঠিকভাবে আদায় করার জন্য আমানত যেটা আমানত মানে জাকাতটা যদি আপনার সংস্থাকে দেয় তাহলে এটা তো গুরুত্বপূর্ণ একটা আমানত কারণ তার এটা ফরজ ইবাদত আপনি যদি এই সংস্থা যদি জাকাতটাকে সঠিকভাবে বিতরণ না করে তাহলে তো ওই জাকাতদাতার জাকাত আদায় হবে না তাহলে আপনাকে বিশ্বাস করে যদি টাকাটা দিল আর আপনি যদি সেটাকে সঠিকভাবে বিতরণ না করেন তাহলে তো আপনার এই আমানতের খেয়ানতটা হবে সবচেয়ে মারাত্মক কারণ একজন মানুষের ফরজ ইবাদত এখানে জড়িত এজন্য সবচেয়ে প্রায়োরিটি দিতে হবে জাকাত সংস্থাগুলোকে সবচেয়ে প্রায়োরিটি দিতে হবে যে মানুষের যে বিশ্বাস ট্রাস্ট এইটাকে যেন মানুষ সবচেয়ে গুরুত্ব দেয় মানুষ যেন এবং ক্রিস্টাল ক্লিয়ার যেন থাকে এবং এই বিষয়টা তো আমরা যদি এই রেসপন্ডেন্টদের কাছে যখন আমরা প্রশ্ন করেছি যে আপনারা যে এই সংস্থাগুলোর সাথে লেনদেন করছেন বা জাকাত পেয়েছেন বা দিয়েছেন জাকাত দাতাকেও প্রশ্ন করেছি জাকাত গ্রহীতাকেও প্রশ্ন করেছি তারা এখানে দেখা যাচ্ছে যে বেশিরভাগ মানুষই বলেছেন যে ট্রাস্ট আছে কারণ যে তারা যেহেতু পেয়েছেন দিয়েছেন তারা তো বলবেনই কিন্তু রিয়াল সিচুয়েশন যেগুলো যে বেশিরভাগ মানুষ এই প্রতিষ্ঠানগুলোকে জাকাত দিচ্ছে না বেশিরভাগ মানুষই তার ব্যক্তিগতভাবেই জাকাত দিয়ে দিচ্ছে তাহলে কিন্তু রিয়াল সিচুয়েশনটা হইলো যে মানুষ আসলে এখানে কিন্তু ট্রাস্টটা খুবই কম যে বিষয়টা আমরা ইনডেপথ ইন্টারভিউতে জিজ্ঞাসা করেছিলাম অনেক জাকাত দাতাকে জিজ্ঞাসা করেছিলাম একজন স্পষ্ট বলে দিয়েছেন যে আই ডু নট হ্যাভ এনি ট্রাস্ট ইন আইজেডএম অর্থাৎ মানে তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে আমার কোনো বিশ্বাস নাই এদের উপরে আমার কোনো বিশ্বাসই নাই উনি স্পষ্টই বলে দিয়েছেন তো এরকমই অনেকেই প্রশ্ন করেছেন অনেকেই এখানে সন্দেহ উত্থাপন করেছেন যে আসলে এই সংস্থাগুলা টাকা নিচ্ছে তারা কিভাবে কি করছে না করছে এটা নিয়ে তারা সন্দেহ উত্থাপন করেছেন তো এই যে সন্দেহর জায়গাটা এই সন্দেহ দূরীকরণের জন্য এবং মানুষের ট্রাস্টটাকে অর্জন করার জন্য এইটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার হচ্ছে ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি
স্বচ্ছতা এবং জবাবদিহিতা, এই বিষয়টা যদি প্রতিষ্ঠানগুলো নিশ্চিত করতে পারে তাহলে কিন্তু মানুষের ট্রাস্ট অর্জন করা সম্ভব। এবং এই ক্ষেত্রে আমি বেশ কিছু সারিয়া দৃষ্টিকোণ থেকে আলোচনা এখানে নিয়ে এসেছি, এবং তন্মধ্যে কয়েকটা ইন্ডিকেটর শুধু আমি এখানে বলবো যে কিভাবে ট্রান্সপারেন্সিটা এনশিওর করা যেতে পারে। প্রথমত হচ্ছে অডিটই করা যেতে পারে। তো বাংলাদেশের সিচুয়েশন হচ্ছে জাকাত সংস্থাগুলো সবাই মোটামুটি অডিট করে থাকে, কিন্তু এই যে অডিটটা সংস্থাগুলো করলো, এই অডিটের তথ্যটা কিন্তু ডিসক্লোজার করতে হবে, এটা মানুষের কাছে প্রকাশ করতে হবে যে আমরা অডিট করেছি, দেখেন এরকম আয় এরকম ব্যয়। এটাকে যদি পাবলিকলি ডিসক্লোজ করে ওয়েবসাইটে দিয়ে দেয়, যেমন বাংলাদেশের মধ্যে দেখা যাচ্ছে যে সিজেডএম এটাকে তারা ওয়েবসাইটে দিয়ে দেয়, আর সাধারণত অন্যান্য সংস্থাগুলো পূর্ণাঙ্গ তথ্য অডিটের রিপোর্ট তারা কিন্তু ওয়েবসাইটে দেয় না। যদি তারা সকল সংস্থা তাদের যদি অডিটের রিপোর্টটা ওয়েবসাইটে দিয়ে দিতে পারতো তাহলে কিন্তু এটা আরো বেটার কাজ করতে পারতো। এবং আরেকটা বিষয় হচ্ছে সারিয়া সুপারভিশন। সারিয়া বিশেষজ্ঞ যারা আছেন তাদের স্বাধীনভাবে যদি বোর্ড গঠন করে, এই সারিয়া বোর্ড যদি তাদের এগুলা মনিটর করে এবং গভর্নেন্স স্ট্রাকচার থাকে, এবং যদি ওপেন অ্যাক্সেস লিস্ট অফ জাকাত কালেকশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন থাকে, এই ওপেন অ্যাক্সেস লিস্ট নিয়ে একটু পরে আমি আরেকটু বিস্তারিত বলবো, যে এরকম যদি এই জাকাত কালেকশন এবং বিতরণের পূর্ণাঙ্গ তালিকা এটাকে যদি ওপেন করা যায়, যে আমি কাদের কাছ থেকে বিতরণ করলাম, কাদের কাছ গ্রহণ করলাম, কাদের কাছে বিতরণ করলাম, কিভাবে আমি এটাকে ম্যানেজ করলাম, পূর্ণাঙ্গ হিসাব নিকাশ যদি ওয়েবসাইটে বা নোটিশ বোর্ডে এরকম যদি প্রকাশ করা যায় তাহলে কিন্তু ট্রান্সপারেন্সি নিশ্চিত হবে। এবং এই ব্যাপারটা, এই যে আপনার এই যে তালিকা প্রকাশ করা, এটাকে বলা হয় সোশ্যাল অডিট। এই বিষয় নিয়ে আমরা একটু পরেই বলবো যে এই চ্যালেঞ্জগুলোকে কিভাবে রিড্রেস করা যায়, এই বিষয়ে আমরা একটু পরেই আমরা আচ্ছা, এই বলতেছি। এই আলোচনা, হ্যাঁ, চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করা যায় বা কৌশলগুলো কি, বা কোন টুলগুলো ব্যবহার করা দরকার, এর আগে আমাদের মধ্যে আরেকটু মানে চ্যালেঞ্জের মধ্যে আরো কিছু জিনিস যেমন আছে, ধরেন যে এখানে দেখি যে স্বচ্ছতা জবাবদিহিতার অভাবের কথা বলেছেন, তারপরে এখানে স্বজনপ্রীতির একটা ব্যাপার থাকতে পারে, যে প্রতিষ্ঠানের কোনো একটা সংশ্লিষ্ট ব্যক্তি তাকে জাকাত দিচ্ছে কিন্তু অন্যরা পাচ্ছে না। তারপরে এমন হতে পারে যে ব্যবস্থাপনার জন্য যে অফিস কস্ট বা অন্যান্য জায়গায় আমরা দেখি যে বাংলাদেশের প্রচলিত মানে অফিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেটা হয় আর কি, বিভিন্ন ধরনের ভাউচার এটাতে যুক্ত হয়, বিভিন্ন কিছুর ব্যাপার থাকে। আর আমি যদি আরেকটা চ্যালেঞ্জের কথা আপনার সাথে শেয়ার করি, যেটা আপনি হয়তো বর্ণনা করবেন, সেটা হচ্ছে যে জাকাত হঠাৎ করে একটা সংগঠন দাঁড়ালো যারা জাকাত কালেক্ট করছে, তাদের দক্ষতা নাই, যোগ্যতা নাই। দেখা গেলো যে তারা এই জাকাতের টাকাটা আসলে বরং পাওনাদারকে না দিয়ে এটা আরো তারা খরচ করে ফেলতেছে, তার অফিস ম্যানেজমেন্ট, তার টিম ম্যানেজমেন্ট, এটা করতে যে এই চ্যালেঞ্জগুলো আপনি কি মানে গবেষণায় কি ধরনের এইটা আপনি সঠিক বলেছেন যে এই আমার এই রিসার্চে আমি এগুলো পেয়েছি যে মানুষ অনেকেই ক্লেম করেছেন যে জাকাত সংস্থাগুলা যে জাকাত বিতরণ করে তন্মধ্যে এই অধিকাংশ অবশ্যই বলেছেন যে তারা এই জাকাত বিতরণ করে সবচেয়ে যারা এটার জন্য পাওয়ার যোগ্য হকদার যারা আছেন, যারা নিডিয়েস্ট, সবচেয়ে অভাবী, এদেরকে দিয়েছেন, এরকম 70% রেসপন্ডেন্টই এরকম বলেছেন। কিন্তু এখানে কনসার্নের একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে 27% রেসপন্ডেন্ট, 27% উত্তরদাতা যারা এই জরিপে অংশগ্রহণ করেছিলেন, তারা বলেছেন যে জাকাত সংস্থার যে অফিসার রয়েছেন তারা তাদের পরিচিত দেখে দেখে তারা জাকাত বিতরণ করেছেন। যদিও এটা তারা কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট, একটা বড় একটা অংশ কিন্তু। যদিও 70% বলেছেন যে না, গরিব যারা অধিক অভাবী এদেরকে দেওয়া হয়েছে, কিন্তু এই যে 27% এই ক্লেমটা করেছেন, তারা যে এইটা অভিযোগ করেছেন, এটাও কিন্তু এটা ম্যাটার অফ কনসার্ন। এটা নিয়ে ভাবতে হবে যে এটা আসলে এই যে প্র্যাকটিসটা আছে কিনা। যদি এরকম তিনি তার পরিচিত দেখে জাকাত দিয়ে থাকেন তাহলে তো এটাকে অবশ্যই রিড্রেস করতে হবে। যদি এটাকে আমরা যদি প্রতিকার না করতে পারি তাহলে তো মানুষ যখন এটাকে নিয়ে যখন সন্দেহ চোখে দেখবে, তখন তো আস্তে আস্তে মানুষ আরো পিছিয়ে যাবে। তো এই জন্য যারা এটা অথরিটি থাকতে হবে এখানে, এই আমরা রিড্রেস স্ট্র্যাটেজি বিষয়গুলো আর বলবো যে এই বিষয়গুলোকে যদি সঠিকভাবে ওভারকাম না, এই মোকাবেলা করা না যায়, তাহলে কিন্তু জাকাত এই প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনাটা কিন্তু সঠিকভাবে কাজ করবে না। এবং এখানে আরো বিষয় আছে যে যেটা হলো যে
ম্যানেজমেন্টের ব্যাপার, সেটা যেটা বললেন ম্যানেজমেন্টের দক্ষতার ব্যাপার সেপার, অনেকেই বলেছেন, অনেক রেসপন্ডেন্ট বলেছেন যে আসলে যারা এই জাকাত ব্যবস্থাপনা জড়িত আছেন এদের দক্ষতার কিছু ঘাটতি রয়েছে, এটা স্বীকার করেছেন অনেকে। যদি এটাকে বাংলাদেশে আসলে ঘাটতি থাকাটা অসম্ভব কিছু না, এটা থাকতেই পারে, কারণ বাংলাদেশের প্রাতিষ্ঠানিক যে অর্গানাম যেগুলো রয়েছে, আপনি অন্যান্য যদি সংস্থাগুলো আপনি খেয়াল করেন দেখবেন যে সরকারি বলেন বেসরকারি বলেন বিভিন্ন ধরনের সংস্থার যে অফিসার রয়েছেন তাদের অনেকেরই কিন্তু এই দক্ষতার ঘাটতি, এটা কিন্তু সব সংস্থা, সব ধরনের সংস্থার ক্ষেত্রেই এটা প্রযোজ্য, শুধু জাকাত ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রযোজ্য না। কিন্তু যদি বাংলাদেশে যদি জাকাতের প্রাতিষ্ঠানিকীকরণ যদি আরো স্মুথলি এগিয়ে যেতে পারে এবং এটা যদি সরকার যদি এখানে আরো ফোকাস হয় এবং এটাকে নিয়ে যদি আরো একটু পলিসি করতে পারে, তাহলে আমার মনে হয় দক্ষ জনশক্তি এখানে আরো পাওয়ার সম্ভাবনা এখানে রয়েছে। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ একটা যে চ্যালেঞ্জ, ম্যানেজমেন্ট কস্ট এবং আমিল যারা আছেন, অফিসার যারা আছেন, এদের স্যালারিটা দেওয়ার ব্যাপারটা, জাকাতের ফান্ড থেকে এদের এটা নেওয়া যাবে কিনা এ নিয়ে কিন্তু আসলে আমি এই রিসার্চ করতে গিয়ে হিমশিম খেয়েছি। যেটা হচ্ছে যে এই ইসলামিক স্কলারদের মধ্যে এখানে স্ট্রং ডিবেট রয়েছে, মানে মারাত্মক ধরনের একটা বিতর্ক এখানে রয়েছে। একদল বলেছেন, স্পষ্টভাবে বলেছেন যে বাংলাদেশের প্রেক্ষিতে এই জাকাত ব্যবস্থাপনা যারা সংস্থা কর্মকর্তা কর্মচারী রয়েছেন এদেরকে জাকাতের ফান্ড থেকে বেতন ভাতা দেওয়া যাবে না। আবার আরেক দল স্কলার তারা বলেছেন যে না, দেওয়া যাবে। উভয় পক্ষই যথেষ্ট যুক্তি দিয়েছেন, দলিল আদিল্লা দিয়েছেন এবং এই বিষয়ে কিতাবাদিগুলা যদি আপনি ঘাটেন দেখবেন তারাও কিন্তু এই বিষয়গুলো উল্লেখ করেছেন যে কেউ কেউ বলেছেন যে না, এটা দেওয়া যাবে, আর কেউ কেউ বলেছেন যে শুধু সরকারি হলে, যদি সরকারি সংস্থা হয়, সরকারের অনুমোদিত সংস্থা হয় তাহলে দেওয়া যাবে। কেউ কেউ বলেছেন যে না, সরকারি হোক বেসরকারি হোক, যদি সরকার অনুমোদন দেয়, সরকারের অনুমতি নিয়ে যদি বেসরকারি প্রতিষ্ঠানও তৈরি হয় তাহলেও তারাও জাকাতের ফান্ড থেকে তারা বেতন নিতে পারবেন, যদি সেটা শুধুমাত্র জাকাত প্রতিষ্ঠান হয়, শুধু জাকাতের কাজে তারা নিয়োজিত থাকেন। এরকম স্ট্রং ডিবেট আমরা এখানে পেয়েছি। তো আমরা এই ডিবেটে আর বেশি না গিয়ে শুধু আমরা একটু দেখবো যে বাংলাদেশে প্র্যাকটিসটা কি। হ্যাঁ, বাংলাদেশ এখন প্র্যাকটিসে হ্যাঁ, বাংলাদেশ প্র্যাকটিস আমরা যে চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করলাম এগুলো তো একবারে বাস্তব, আমরা আপনার গবেষণা দিয়ে এটা প্রমাণিত এখন। তো সেই জায়গায় এই যে চ্যালেঞ্জগুলো আছে এগুলো কাটিয়ে ওঠার জন্য বা ফেস করার জন্য আমাদের তো কিছু কৌশল অবলম্বন করা দরকার। সেটা আপনার গবেষণায় কি ধরনের কৌশল অবলম্বন করা দরকার বলে মনে করেন? হ্যাঁ, তাহলে আমরা সেই পয়েন্টে এখন কথা বলি। কৌশল রিড্রেস করার জন্য আমি প্রথমত যেটা প্রস্তাব করেছি এখানে, যে আমরা যদি লোকালাইজেশন অ্যাপ্রোচ নিয়ে আসতে পারি, জাকাতকে যদি স্থানীয় পর্যায়ে, যে শুধু ঢাকায় জাকাত যাবে সেরকম না, জাকাত আমার একদম কাছাকাছি থাকবে, তাহলে আমি যদি আমার চোখের সামনে আমি দেখতে পাই যে জাকাতটা এখানেই সংগ্রহ করা হচ্ছে, এখানেই বিতরণ করা হচ্ছে, তাহলে মানুষের যে এঙ্গেজমেন্ট এখানে কিন্তু বৃদ্ধি পাবে। এবং ইসলামের যে জাকাত সংক্রান্ত যে গাইডলাইন্সগুলো রয়েছে সেখানে দেখবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু যে হাদিসে বলেছেন, যে সহিহ বুখারীর যে হাদিসটা, রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে জাকাতের যে ব্যাপারে, যে তুখাযু মিন আগনিয়াইহিম, এবং মানে জাকাত গ্রহণ করা হবে কাদের কাছ থেকে? আগনিয়াইহিম, তাদের ধনীদের কাছ থেকে। আর যখন বিতরণ করা হবে তো ব্যাপার কি বললেন? তুরাদ্দু আলা ফুকারাইহিম, তাদের দরিদ্রদের মাঝে। তাহলে দুই জায়গায় দেখেন তাদের তাদের বলছেন, মানে কি? মানে যেখানে যাদের ধনীদের কাছ থেকে নেওয়া হবে তাদেরই গরিবদেরকে দেওয়া হবে। এই জন্য এক্ষেত্রে ইসলামিক স্কলারগণ এখানে বলেছেন যে জাকাতটা আসলে যে এলাকা থেকে সংগ্রহ করা হবে, মূলত নিয়ম হইল সেই এলাকাতেই জাকাতটা বিতরণ করা হবে। এবং এক্ষেত্রে আরেকটা হাদিস একটু শেয়ার করি সংক্ষেপে, যে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তৎকালীন আমির যিনি ছিলেন তিনি যখন তাকে জাকাতের জন্য পাঠিয়েছিলেন, যখন তিনি জাকাত সংগ্রহ করে বিতরণ করে দিয়ে চলে আসছেন, আসার পরে সেই শাসনকর্তা তিনি বলছেন যে জাকাত কই? তো তিনি ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আপনি কি আমাকে টাকার জন্য পাঠাইছেন? এখানে নিয়ে আসে জাকাত কি এখানে নিয়ে আসার জন্য পাঠাইছেন নাকি? আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যখন আমরা জাকাত সংগ্রহ করতে যেতাম তখন কিন্তু আমরা জাকাত সেখানে সংগ্রহ করে সেখানে বিতরণ করে দিয়ে আসতাম, আমি সেটাই করে আসছি। তার মানে এই সমস্ত হাদিসগুলো অ্যানালাইসিস করে ফুকাহাগণ এখানে বলেছেন যে জাকাত মূলত যে এলাকা থেকে সংগ্রহ করা হবে সেই এলাকাতেই এটাকে বিতরণ করতে হবে। এবং এই ব্যাপারে মালিকি মাযহাব, শাফিঈ মাযহাব এবং হাম্বলি মাযহাব
এই তিন মাযহাবের সিদ্ধান্ত হলো যে জাকাতকে এক এলাকার জাকাতকে অন্য এলাকার জাকাতে ট্রান্সফার করাটা এটা বৈধই না, তারা এটাকে অনুমতি দেন নাই, যে এটা করা যাবে না। কেবলমাত্র এখানে হানাফি মাযহাব এখানে অনুমতি দিয়েছেন যে যদিও তারা এটাকে ডিসলাইক করেছেন, মাকরুহ হিসেবে বলেছেন, তারপরেও বলেছেন যে যদি প্রয়োজন পড়ে, প্রয়োজন দেখার দিয়ে যদি আর কেউ যদি এটা করে ফেলে তাহলে এটা জায়েজ আছে, কিন্তু তারা এটাকে পছন্দ করেন নাই। জায়েজ আছে বলেছেন যে এটা কেউ যদি করে ফেলে এক এলাকা থেকে অন্য এলাকায় জাকাত দিয়ে দেয়, অসুবিধা নাই, এটা আদায় হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পেলাম যে মোটামুটি সব দৃষ্টিকোণ থেকেই জাকাত যে এলাকা থেকে নেওয়া হবে সেই এলাকায় বিতরণ করাটাই হচ্ছে উত্তম, অ্যাটলিস্ট এটা আমাদের বলতেই হবে। তো আমরা যদি এই লোকাল অ্যাপ্রোচে যদি জাকাত ম্যানেজমেন্ট আমরা নিয়ে আসতে পারি, তাহলে মনে হয় এই জাকাতের এই যে ব্যাপার, এই চ্যালেঞ্জের দিকগুলো সেটাকে রিড্রেস করা খুবই সহজ হবে। তো সেক্ষেত্রে আমি রেসপন্ডেন্টদেরকে প্রশ্ন করেছিলাম যে এটাকে কি ওয়ার্ড ভিত্তিক ম্যানেজমেন্ট বা মসজিদ ভিত্তিক যদি ম্যানেজমেন্ট করা হয়, তাহলে এখানে দেখা গেছে যে 69% রেসপন্ডেন্ট এখানে এগ্রি করেছে। তারা বলেছে যে হ্যাঁ, এটা আমাদের যদি একদম আমাদের কাছাকাছি থাকে তাহলে এটাকে আমরা এগ্রি করি। এবং এখানে স্কলারগণ যারা ছিলেন, এক্সপার্টগণ, তারাও কিন্তু এখানে অধিকাংশই এটাকে বেস্ট আইডিয়া বলে মতামত দিয়েছেন যে মসজিদকে যদি কানেক্ট করা যায়। এখানে আবার অনেকেই বলেছেন যে মসজিদের তো সেরকম অথরিটি, সেরকম কমিটি, বিশ্বাসযোগ্য নির্ভরযোগ্য কমিটি নাই, তাহলে সেক্ষেত্রে মসজিদকে ফিনান্সিয়াল অথরিটি দেওয়া তো একটা রিস্কি বিষয়। তো আমি সেটাকেও অ্যাড্রেস করেছি যে আসলে মসজিদকে যদি আমরা এই ফিনান্সিয়াল অথরিটি দেই তাহলে আসলেই এটা ঝামেলা হতে পারে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা সরকারের যে প্রশাসনিক ইউনিট রয়েছে তার মধ্যে সবচেয়ে লোয়েস্ট যে ইউনিট সেটা হচ্ছে ওয়ার্ড, এটা সিটি কর্পোরেশন হোক, পৌরসভা হোক বা ইউনিয়ন হোক, সবচেয়ে সর্বনিম্ন ইউনিট হচ্ছে ওয়ার্ড। প্রতিটা ওয়ার্ডে লাস্ট হচ্ছে মেম্বার থাকবেন, এই মেম্বারের আন্ডারে কিন্তু প্রশাসনিক ইউনিট রয়েছে। তো আমরা যদি জাকাত কমিটি যেগুলো আছে একদম যদি সেন্ট্রাল থেকে শুরু করে বিভাগ, জেলা, উপজেলা, এরকম ইউনিয়ন, এরকম করে যদি ওয়ার্ড পর্যন্ত যদি জাকাত কমিটি করা যেতে পারে, এবং সেখানে যারা ওই এলাকার যারা ইসলামিক স্কলারগণ রয়েছেন, আলেম উলামা যারা রয়েছেন, এদের সমন্বয়ে এবং এদের সাথে যদি প্রশাসনিক লোক থাকবে, জনপ্রতিনিধি থাকবে, এরকম যদি সমন্বয়ে একটা জাকাত কমিটি করা হয়, এবং এই জাকাত কমিটি সেই প্রতি ওয়ার্ডে জাকাত কালেকশন করবে, জাকাত বিতরণ করবে, এবং এই যে কালেকশন বিতরণ এগুলাকে মনিটরিং করার জন্য যে অথরিটি থাকবে, যেখানে এখানে আমি প্রস্তাব করেছি যে জাকাত ব্যবস্থাপনার জন্য বাংলাদেশে কিন্তু সেন্ট্রাল কোনো অথরিটি নাই। যদিও জাকাত বোর্ড আছে বা আরো প্রাইভেট সংস্থাগুলো রয়েছে, কিন্তু তারা নিজেরাই তারা জাকাত সংগ্রহ করছে, তারা কিন্তু সেন্ট্রাল জাকাত অথরিটি এখানে নাই। যদি সেন্ট্রাল করা হয়, এই পুরা একটা অথরিটি বাকি সব সংস্থাগুলোকে নিয়ন্ত্রণ করে, এরকম সেন্ট্রাল জাকাত অথরিটি আমি প্রস্তাব করেছি যদি এটা করা যেতে পারে। এবং এই সেন্ট্রাল জাকাত অথরিটির অধীনে সেন্ট্রাল শারিয়া বোর্ড থাকবে, এই সেন্ট্রাল শারিয়া বোর্ডের অধীনে আবার উপজেলায় একটা শারিয়া বোর্ড থাকবে। এই শারিয়া বোর্ড এবং সেন্ট্রাল জাকাত অথরিটির অধীনে এই পুরা স্থানীয় যে ম্যানেজমেন্ট রয়েছে সেটা মনিটরিং হবে, কন্ট্রোল হবে, এবং এটা পুরা সরকারের পলিসির ভিতর দিয়ে নিয়ে সরকারের মনিটরিং এর ভিতর দিয়ে এটা আসতে হবে, সরকারের অনুমোদন ক্রমে এবং সরকারের ব্যবস্থাপনা এটা হতে হবে। এটা বিচ্ছিন্নভাবে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু এটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এরকম যদি করা যেতে পারে তাহলে আমার মনে হয় এই স্থানীয়ভাবে ম্যানেজমেন্ট সেটাকে বাস্তবায়ন করা যেতে পারে। আমরা তো মোটামুটি চ্যালেঞ্জ ফেস করার কিছু কৌশল জানলাম। এখন কথা হচ্ছে আপনি যখন এই বিষয়টাকে যে সমস্যাগুলো এবং যে সম্ভাবনাগুলো যদি আমরা একসাথে নিয়ে যদি চিন্তা করি, তাহলে তো একটা নতুন জাকাত ব্যবস্থার একটা মডেল দাঁড় করানো দরকার। আপনার যেই থিসিস অনুযায়ী আমি মনে হচ্ছে সেটা কি রকম মডেল হতে পারে, বা আপনার কি ধরনের প্রস্তাবনা দেবেন? আসলে সেই মডেলটা নিয়ে যে আমি একটু আগে একটু ব্রিফ দিয়েছিলাম হালকা, এরকম যদি করা যেতে পারে, যে আমি আসলে এখানে যদি প্রেজেন্টেশন দিয়ে এই মডেলের চিত্রটা এখানে দেখাইতে পারতাম তাহলে ভালো হতো। ইনশাল্লাহ আমি আগামীতে এটা একটা রিসার্চ হিসাবে আসবে, ইনশাল্লাহ সেটা দেখা যাবে। তো সেখানে আমি যে প্রস্তাব করেছি, মডেলের প্রস্তাব করেছি যে ইনস্টিটিউশনাল যে ডায়াগ্রাম আমাদের এখানে আছে বর্তমানে, এই স্ট্রাকচারটাকে যদি বর্তমান যে স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচারকে রেখে, এটাকে ভাঙার প্রয়োজন নাই, এটাকে রাখা
এটাকে রেখেই যদি আমরা এটাকে শুধু পুনর্বিন্যাস করতে পারি, যে সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে যদি একটা সেন্ট্রাল জাকাত অথরিটি তৈরি করা হয়, সেই সেন্ট্রাল জাকাত অথরিটিতে সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ এখানে থাকবে এবং দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, শারিয়া বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদের নেতৃত্বে একটা সুপ্রিম মানে সেন্ট্রাল একটা কমিটি যদি করা হয়, সেই সেন্ট্রাল জাকাত অথরিটি কি করবে, তারা জাকাত বোর্ড এবং সিজেডিএম, আসুন্না ফাউন্ডেশন বা আরও যত সংস্থা রয়েছে, এই সকল সংস্থাকে এই সেন্ট্রাল জাকাত অথরিটি নিয়ন্ত্রণ করবে। মানে এদের কাছে জবাবদিহির আওতায় নিয়ে আসতে হবে যে আপনারা কিভাবে সংগ্রহ করছেন, কিভাবে বিতরণ করছেন, এবং এই বিষয়গুলো সেন্ট্রাল শারিয়া বোর্ড কর্তৃক অনুমোদিত হতে হবে। যদি শারিয়া ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়, শারিয়া বোর্ড থাকে, সেন্ট্রাল জাকাত অথরিটি থাকে, তাহলে এই যখন এটাকে আবার উপজেলা শারিয়া বোর্ড যখন থাকবে, এদেরও যখন মনিটরিং চলবে, তখন কিন্তু মানুষের আস্থার জায়গাটা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাবে। মানুষ যখন দেখবে যে এই এই উলামায়ে কেরাম এখানে সরাসরি জড়িত আছেন, সরাসরি তারা সংগ্রহ করছেন, বিতরণ করছেন, তাহলে মানুষের আস্থাটা বৃদ্ধি পাবে। এবং এখানে এই যে ফ্রেমওয়ার্ক, এই ফ্রেমওয়ার্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যেটা আমরা যদি এনশিওর করতে পারি তাহলেই মনে হয় আস্থা আরো সবচেয়ে বেশি আসবে, সেটা হচ্ছে সোশ্যাল অডিট। সোশ্যাল অডিট এবং পাবলিকলি অ্যাক্সেসিবল লিস্ট। মানে এই সোশ্যাল অডিটটা এটা এক ধরনের নতুন টার্ম মনে হতে পারে। অডিট তো আসলে হয় ফর্মাল অডিট, অডিট সংস্থা যারা রয়েছে তারা অডিট করে, কিন্তু সোশ্যাল অডিট কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আপনি এই যারা অডিটিং ফার্ম রয়েছে তারা অডিট করে চলে গেল, সাইন টাইন দিয়ে সিল টিল দিয়ে চলে গেল, এদেরকে আবার আপনি টাকা পয়সা দিয়েও ম্যানেজ করতে পারবেন, কিন্তু আপনি সমাজকে আপনি কয়জনকে টাকা দিয়ে ম্যানেজ করবেন, এটা কিন্তু হয় না। এজন্য আপনি যদি সোশ্যাল অডিটটা যদি এনশিওর করতে পারেন, এখন আমি একটু বলি যে সোশ্যাল অডিট মানে কি। সোশ্যাল অডিট মানে হইল সমাজের প্রতিটা সদস্যই অডিট করবে। এটা কিভাবে? এটা হচ্ছে যে তার সামনে সমস্ত হিসাব নিকাশ প্রকাশিত থাকবে, প্রত্যেকেই দেখবে যে টাকাটা কিভাবে কালেকশন হইলো, কিভাবে বিতরণ হইলো। যখন প্রত্যেকেই দেখবে তাহলে প্রত্যেকের চোখেই এটা কিন্তু অডিট হয়ে গেল। তাহলে মানুষ আর ওই ফর্মাল অডিট হয়েছে কি হয়েছে না, যদিও এটা প্রয়োজন অবশ্যই আছে, কিন্তু মানুষ আর ওইটার চিন্তা করবে না। মানুষ যখন দেখবে যে এই বছর আমাদের এই এই কমিটির মাধ্যমে 5 লাখ টাকা কালেকশন হয়েছে, 5 লাখ টাকায় বিতরণ হয়ে গেছে, কাদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে এদের লিস্ট থাকবে, আবার কাদের কাছে বিতরণ করা হয়েছে এদেরও লিস্ট থাকবে। এখন এখানে আবার একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, এই লিস্টটা কিন্তু হবে কোডিং সিস্টেমে। কারণ একজন জাকাত দাতা তিনি চান না যে তিনি যে এত টাকা জাকাত দিয়েছেন এটা মানুষ জানুক, কারণ তার একটা প্রাইভেসির ব্যাপার স্যাপার আছে, আবার অনেকে এটা রিয়ার ব্যাপার স্যাপার আছে, সবকিছু মিলাইয়া মনে করেন। এবং আবার জাকাত গ্রহীতা যারা আছেন তাদেরও একটা ডিগনিটির ব্যাপার স্যাপার আছে, তাদের আত্মমর্যাদার ব্যাপার স্যাপার, তারা আবার এটাকে অনেকে এটাকে একটু ইতস্তত করতে পারেন যে আমার নামটা জাকাত গ্রহীতার তালিকায় রয়েছে। এজন্য এক্সপার্টগণের সাথে আমি যখন কথা বলেছি, বিশেষজ্ঞ সাক্ষাৎকার নিয়েছি, তখন তারাও কিন্তু এটাকে পছন্দ করেছেন যে যদি কোডিং সিস্টেম করা যেতে পারে, যে আমি জাকাত দিয়েছি, আমার এনআইডি নাম্বারের এগেইনস্টে একটা কোড দেওয়া হবে, সেন্ট্রাল জাকাত অথরিটি থেকে সেই কোডিং নিয়ে এসে সেটাকে প্রত্যেকেরই এগেইনস্টে একটা কোড থাকবে, দাতাদের কোড থাকবে, আবার যারা গ্রহীতা তাদের কোড থাকবে, শুধু কোডগুলো থাকবে ওই পাবলিক লিস্টে। ওই কোডের এগেইনস্টে যে এই কোড থেকে এত টাকা এসেছে আর এই কোডে এত টাকা বিতরণ হয়েছে। তখন দেখেন আমার কোড যদি সাপোজ 1 2 3 4, আমি দিয়েছি 5,000 টাকা সাপোজ, এখন আমি যদি তালিকায় গিয়ে দেখি যে আমার এখানে লেখা আছে 4,000 টাকা, তখন তো আমি ধরে ফেলবো, আমি তো বলবো আমি তো দিছি 5,000 টাকা, তাহলে এই তালিকা কেন লেখা 4,000 টাকা? আমি তো গিয়েই জাকাত কমিটিকে জিজ্ঞাসা করবো যে আপনারা কি করছেন। একইভাবে একজন জাকাত গ্রহীতা তিনি যখন মনে করেন তিনি পেয়েছেন 5,000 টাকা, কিন্তু লিস্টে যদি লেখা থাকে 6,000 টাকা, তাহলে তিনিও গিয়ে কোয়েশ্চন করতে পারবেন যে আমাকে তো দিলেন এত টাকা, আপনি আবার ওখানে লেখছেন কেন এত টাকা? তাহলে ধরা হবে। মানে টাকাটা এই জাকাতের ফান্ডটা কিন্তু মেরে খাওয়ার সম্ভাবনা কিন্তু এখানে 0% নেমে চলে আসবে, কারণ প্রত্যেকেই কিন্তু তার এটা এই যে সোশ্যাল অডিট, প্রত্যেকেই অডিট করার সুযোগ পাচ্ছে এখানে। আবার যদি আপনি কোডিং সিস্টেম করেন তাহলে এই কারো নাম প্রকাশ করারও সুযোগ নাই, যেহেতু এটা প্রাইভেসির ব্যাপার, তাহলে নামটাও প্রকাশ হইল না। আবার এই যে পুরা তালিকাটা, এই যে সংগ্রহ এবং বিতরণ, এই পুরা তালিকাটা আবার এই ফর্মাল অডিট হবে, ফর্মাল অডিট কমিটি এসে এটাকে আবার অডিট করবে, শারিয়া বোর্ড, শারিয়া কমিটি যেগুলো থাকবে, শারিয়া বোর্ডও সেটাকে অডিট করবে।
যদি এরকম সিস্টেম করা যেতে পারে, তাহলে আমার মনে হয় মানুষের আস্থা এটা ফিরে আসবে, এবং মানুষের যে এই যে সংস্থাগুলোর যে ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি, এগুলা এনশিওর করা সম্ভব হবে। যদি আমরা এরকম করতে পারি, তাহলে আমার মনে হয় এই যে চ্যালেঞ্জগুলো, সেগুলো ওভারকাম করা সম্ভব হবে। এবং এইটুকুই আমার আজ বলার ছিল। হ্যাঁ, আশা করি আমরা আপনারা হ্যাঁ সংক্ষেপে আমরা আপনার যে গবেষণাপত্র সেটার আলোকে আসলে মোটামুটি বাংলাদেশের মানে প্রাতিষ্ঠানিক জাকাত ব্যবস্থাপনার যে চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায়গুলো আমরা জেনেছি। আহ, সে জায়গায় সবশেষ আমি যদি আপনাকে একটা জিনিস একটু বলার জন্য বলবো, সেটা হচ্ছে যে দিন শেষে আমরা যতই অডিট করি, যাই করি না করি, এটা তো একটা ইবাদত এবং একটা ফরজ ইবাদত। তো অবশ্যই। সেই জায়গায় আমরা যারা এটা প্রাতিষ্ঠানিক উদ্যোগ নিচ্ছি, তাদের অবশ্যই সেটাকে একটা ব্যবসা হিসাবে কখনোই চিন্তা করা উচিত হবে না, এবং আল্লাহর ভয় নিয়ে আসলে আমাদের কাজ করা উচিত। আপনি এই বিষয়টা কিভাবে বলবেন আসলে? সেটা অবশ্যই, কারণ সব কিছুর পরেও, সব কিছু, সব যত ব্যবস্থাপনা, যত টেকনিক করা হোক না কেন, মানুষের কাছে যদি আল্লাহর ভয় না থাকে, অর্থাৎ যদি মানুষের এই যে দৃষ্টিভঙ্গি যদি ফিরে না আসে, তাহলে কিন্তু এইটা আসলে যতই আপনি পলিসি করেন না কেন, কাজ আসবে না। কারণ এই জন্যই দরকার হচ্ছে এই যে মানুষের কাছে আল্লাহ ভীতির আলোচনাগুলো, জাকাতের দেওয়ার কি গুরুত্ব রয়েছে, জাকাত না দিলে কি পরিণাম হতে পারে, এই আলোচনাগুলো, জাকাত কিভাবে দিতে হবে, কিভাবে হিসাব করতে হবে, আমার উপরে জাকাত ফরজ হয়েছে কিনা, এই ব্যাপারে জানার যে আলোচনাটা, এই যে জাকাত সম্প্রসারণ কার্যক্রম, এই যে সংস্থাটা যা করতেছে, যে জাকাতকে মানুষের কাছে আলোচনাটা পৌঁছায় দেওয়া, এরকম যদি আলোচনাটা পৌঁছায় দেওয়ার কাজটা যদি আমরা এটাকে সর্বস্তরে পৌঁছায় দিতে পারি, প্রতি মসজিদে মসজিদে যদি আলোচনা হয়, অ্যাটলিস্ট কয়েক জুমা পরে বা মাসে 2 মাস পরে অ্যাটলিস্ট এক জুমায় জাকাত নিয়ে আলোচনা হোক, হুম। এবং এটাকে প্রতিনিয়ত যদি আমরা আলোচনা রাখতে পারতাম, শুধুমাত্র রমজান মাসে না, সারা বছরই জাকাত নিয়ে আলোচনা সারা বছর চলবে, সারা বছর মানুষ জাকাত দিবে, যার যার যখন জাকাত বর্ষ পূর্ণ হবে, শেষ তখন জাকাত দিবে। এই এখানে যে বিষয়গুলা, হ্যাঁ, জাকাতের যে জ্ঞানের বিষয়গুলা, আল্লাহর যে ভয়াবহ শাস্তির কথা আল্লাহ তাআলা বলেছেন, কোরআনে বলেছেন আল্লাহ তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এগুলাকে ভয়ানক শাস্তির যে হুঁশিয়ারি দিয়েছেন, এই বিষয়গুলো যদি আমরা বেশি বেশি আলোচনা করি, তাহলে আল্লাহর ভয় মানুষের ভিতরে আসবে। পাশাপাশি আমরা যেহেতু আজকে প্রাতিষ্ঠানিক জাকাত নিয়ে আলোচনা করছিলাম, সে জায়গায় আমার মনে হয় যারা এই প্রতিষ্ঠানে যারা চাকরি করবেন, যেটাকে আমরা আমিলিন বলছি, এর মধ্যে যারা পড়বেন, স্টাফ আছে, তারপর হচ্ছে যারা মাঠ লেভেলে কাজ করবে, যারা অফিস মেনটেন করে, এদেরকে নিয়েও বোধহয় এরকম শিক্ষামূলক এবং কি বলে এটাকে নসিহামূলক প্রোগ্রামও কখনো কখনো থাকা উচিত, হ্যাঁ, সংশোধনমূলক হ্যাঁ, প্রোগ্রাম থাকা হ্যাঁ, উচিত। এটা এটা অবশ্যই অবশ্যই জরুরি, কারণ এই যদি তাদের যদি এই ট্রেনিং ট্রেনিং না দেওয়া হয়, তাদেরকে যদি এই প্রোগ্রামের আওতায় নিয়ে আসে, তাদেরকে যদি ট্রেন করা না হয়, এবং তাদের ভিতরে আল্লাহ ভীতি যদি না থাকে, তাহলে তো তারা মিসম্যানেজমেন্ট করবে, নেপোটিজম করবে, বিভিন্ন ধরনের সমস্যা তারা তৈরি করবে। এজন্য তাদেরকে অবশ্যই এই বিষয়গুলা নাসিহা প্রোগ্রামের মাধ্যমে ওনাদেরকে সংশোধনমূলক এই কার্যক্রম অবশ্যই চালু রাখতে হবে। জি, আমরা মোটামুটি আজকের যে নির্ধারিত বিষয়, সেই বিষয়ের উপর একটি ওভারঅল আলোচনা করতে পেরেছি, এবং আশা করছি আমাদের সাথে যারা দর্শক আজকে শুনেছেন প্রথম থেকে, তারা একটা মোটামুটি ভালোই ধারণা পেয়েছে যে প্রাতিষ্ঠানিক জাকাত কিভাবে কাজ করে এবং সেগুলোতে কি ধরনের সম্ভাবনা লুকায়িত আছে, এবং আমরা কি ধরনের চ্যালেঞ্জগুলো ফেস করছি বা করব যদি আমরা প্রাতিষ্ঠানিকভাবে জাকাতকে আহ, উম, আহ, চালু করতে চাই এবং এটাকে ছড়িয়ে দিতে চাই। এবং সবশেষে আমরা একটা নতুন মডেলের আলোচনা শুনলাম, যে এই মডেল যদি কার্যকর করা যায়, আমরা আশা করি যে সরকার এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এই বিষয়গুলো নিয়ে চিন্তা করবেন, এবং এই মডেল যেগুলো উত্থাপিত হচ্ছে, যারা গবেষক আছেন, বিশেষ করে আমাদের আজকের আলোচক আছেন, তাদের মতো যারা গবেষণা করেছেন, তাদের এই গবেষণাগুলো কাজে লাগিয়ে একটি কার্যকর একটি উদ্যোগ নেবেন, যার মাধ্যমে জাকাত সঠিক মানুষের কাছে পৌঁছাবে, এবং এগুলো যারা গ্রহীতা আছেন তারা এটা দ্বারা উপকৃত হবেন, এবং যারা দাতা আছেন তারাও মানে স্বস্তি পাবেন যে আমার জায়গা, আমার জাকাতটা ভালোভাবে মানুষের কাছে পৌঁছাচ্ছে। আমি সবশেষে ধন্যবাদ জানাচ্ছি আজকের আমাদের এই আলোচনা অনুষ্ঠানে যিনি বক্তা, ডক্টর মোহাম্মদ মহিবুর রহমান স্যারকে। তিনি তার এই বিশাল ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন, জাকাত সম্প্রসারণ কার্যক্রমের সাথে আছেন। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। জি, আপনাকেও ধন্যবাদ। আপনি এবং জাকাত সম্প্রসারণ কার্যক্রমকেও ধন্যবাদ জানাচ্ছি, সৈয়দ আহমদুল করিম স্যারকেও ধন্যবাদ জানাচ্ছি যে এরকম আয়োজন করার জন্য। তবে আজকের এই আলোচনার যে কথাগুলো আসলে সবকিছু বলা যায়নি,
যেহেতু সময় খুবই সংক্ষিপ্ত এবং এই গবেষণাপত্রটা অনেক বিশাল, আমি চেষ্টা করব এই থিসিসটাকে বই আকারে এবং এইটাকে বাংলা ভাষায় অনুবাদ করে, যদিও আমার কাজটা ইংরেজিতে করেছি, এটাকে বাংলা ভাষায় অনুবাদ করে বাংলাদেশি পাঠকদের জন্য প্রথমেই আমি এটাকে বাংলায় পাবলিশ করার চেষ্টা করব। ইনশাআল্লাহ। এটার জন্য দোয়া চাই, যাতে এটাকে বাংলায় পাবলিশ করলে হয়তো মানুষের কাছে এটা আরো বেশি ফলপ্রসূ হবে, বেশি মানুষ এটাকে পড়তে পারবে ইনশাআল্লাহ। দোয়া চাই। ইনশাআল্লাহ। আমরা বক্তা যিনি আছেন তাকে ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি আমরা যারা শুনছেন এবং শুনবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা অনুষ্ঠান এখানে শেষ করছি। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী আলোচনায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।